থ্যাংক ইউ ভেরি মাচ ডক্টর আতিক আজকে এই পডকাস্টে জয়েন করার জন্য, আপনার বিজি শিডিউলের মধ্যে টাইম দেওয়ার জন্য। শুরুতেই আপনার ব্যাপারে একটু না বললেই নয়। আমি যখন অ্যাডমিশন টেস্টের সময় আর কি প্রিপারেশন নিচ্ছিলাম, তখন হচ্ছে যে স্টোরিজগুলো আসতো সামনে, তো তার মধ্যে আপনার একটা স্টোরি ছিল যে এমআইএসটি অ্যাডমিশন আগাগ দিয়ে আর কি আপনার স্টোরিটা জানতে পেরেছিলাম। এটা হচ্ছে 2022 সালের দিকে। তো Oh, সেটা I থেকে see. বেশি ইন্সপায়ার্ড হয়েছিলাম যে আচ্ছা, আমরা বাংলাদেশ থেকেও অ্যাকচুয়ালি এভাবে যেতে পারবো, এখান থেকে আন্ডার গ্রাজুয়েট স্টাডিজ কমপ্লিট করেও আমরা ইউএস এর টপ ইউনিভার্সিটিজ বা টপ কোম্পানিজে যাওয়া পসিবল। অ্যান্ড I সেখান see. থেকে আর কি এই এপিসোডটা আর কি প্ল্যান করলাম যে তাহলে এই এপিসোডে হচ্ছে আপনার সাথে এই জিনিসগুলো নিয়ে আমরা ডিসকাস করতে পারবো যে প্রথমত যে অ্যাজ এ কোম্পানি বোয়িং হ্যাভ ইভলভ, মানে তারা সেই বলতে গেলে বোয়িং হচ্ছে ফার্স্ট এরোপ্লেন কোম্পানি, যদিও রাইট ব্রাদার্সরা শুরু করেছিল কিন্তু সেটা সাস্টেইন করেনি। Mm-hmm. সো Right. শুরুতেই আমার প্রশ্নটা এটা যে আসলে বোয়িং এই যে লম্বা যাত্রা, এটা কিভাবে ইভলভ Uh-huh. করছে এন্ড সামনে তাদের ফিউচার প্ল্যানস কি? Yeah, that's a good question, Tasin, and thank you for inviting me. So your question is very specific. In that case, যখন বোয়িং যাত্রা শুরু করে 1916 সালের দিকে 1916 সালের দিকে তখন ওই সময়ে প্রথম বিশ্বযুদ্ধ মেইনলি এয়ারপ্লেন ব্যবহারের যে ব্যাপারটা ছিল, এটা ছিল মিলিটারি ইউজের মধ্যে কনফাইন্ড, মিলিটারি ইউজের জন্য। তো তখন মেইনলি অর্ডার গুলো আসতে হলো ইউএস নেভি, এয়ারফোর্স বা আর্মি এদের কাছ থেকে। এবং ওই সময়টাতে উইলিয়াম বোয়িং, বা যাকে সংক্ষেপে বলা হয় বিল বোয়িং, যিনি বোয়িং কোম্পানির প্রতিষ্ঠাতা, উনি ছিলেন আসলে সিয়াটল ওয়াশিংটন এরিয়ার একজন কাঠ ব্যবসায়ী, লিম্বার বিজনেস, মানে লাম্বার বিজনেসম্যান আর কি উনি ওই সময়টাতে। ওই এরিয়াটাতে তুমি যদি আমেরিকার ওই এরিয়াটাতে যাও, অনেক বেশি বৃষ্টিপাত হয়, যে কারণে ওখানে গাছপালাও অনেক বেশি। তো উনি এরকম এয়ার শোতে, লস অ্যাঞ্জেলেস ক্যালিফোর্নিয়াতে একটা এয়ার শোতে আসেন, এবং সেখানে প্রথম উনি এই রাইট ব্রাদার্সের যে এয়ারপ্লেনটা সেটা দেখেন ফ্লাই করতেছে। এবং যেহেতু উনি বিজনেসম্যান, হি ইজ নট এন এরোনটিক্যাল ইঞ্জিনিয়ার অর এরোস্পেস ইঞ্জিনিয়ার, বাট হি ইজ এ বিজনেসম্যান। সো হি থট দ্যাট কোনো একদিন হয়তো বা এই জিনিসটাকে আমি এই যে মেল ট্রান্সফার করা, মালামাল ট্রান্সফার করা বা প্যাসেঞ্জার ক্যারি করার জন্য ব্যবহার করতে পারে। ওখান থেকে তার আসলে বিজনেস আইডিয়াটা আসে। বাট হি হিমসেলফ ওয়াজ নট এন এরোস্পেস ইঞ্জিনিয়ার, দ্যাটস দ্য প্রবলেম। বাট তুমি বেস্ট না হোক, কিন্তু তুমি বেস্ট পিপলকে হায়ার করতে পারো। তো 1914 সালের দিকে প্রথম হচ্ছে আমেরিকাতে দুইটা ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ মিশিগান এবং এমআইটি কে আলাদা করে পরিচয় করার কিছু নাই, এমআইটি, এই দুই জায়গায় হচ্ছে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম চালু করা হয়। তখন এটাকে বলা হতো এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, এরোস্পেস ইঞ্জিনিয়ারিং না, এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বলা হতো, যেটা বাংলাদেশে এখনো ওই নামই বলা হয় আর কি। তো তখন হচ্ছে এখানে প্রথম পড়াশোনা করতে আসে যে ফার্স্ট ব্যাচটা এমআইটির, সে ফার্স্ট ব্যাচে এমআইটির ছাত্র ছিলেন হচ্ছে দুজন বিখ্যাত মানুষ। একজন হচ্ছে ডোনাল্ড ডগলাস, যার নামে ডগলাস এয়ারপ্লেন কোম্পানি ছিল, ডিসি এয়ারপ্লেন, যেটা বাংলাদেশেও ছিল, বাংলাদেশ বিমানে বোয়িং এর প্লেনের আগে ডগলাস এয়ারপ্লেন। আর আরেকজন ছিলেন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আমার মতো, যিনি চায়না থেকে আসছিলেন, তার নাম হচ্ছে ওয়াংশু ছিলেন আর কি। তো প্রথম ব্যাচের স্টুডেন্ট যখন ওখানে এমআইটি থেকে পড়াশোনা করে বেরোলো, এমআইটি প্রথম মাস্টার্স প্রোগ্রাম চালু করে তাদের, ব্যাচেলর না, মাস্টার্স প্রোগ্রাম। তো প্রথম ব্যাচের যখন ছাত্ররা বের হলো, তখন হচ্ছে এই যে আমাদের উইলিয়াম বোয়িং ছিল, তিনি তার ফ্রেন্ড ছিলেন, একজন ফ্রেন্ডকে পাঠালেন এয়ারফোর্স থেকে, রিটায়ার্ড অফিসার, তাকে পাঠালেন হলো যে আপনার এমআইটিতে। তো এমআইটিতে গিয়ে উনি ইন্টারভিউ নিলেন এমআইটির যে প্রথম ব্যাচের স্টুডেন্ট, সেই স্টুডেন্টদের মধ্যে উনি হলো ওয়াংশুকে পছন্দ করেন, যে বিদেশি ছাত্র ছিল একমাত্র। He was the sharpest student among the all other MIT students during that time. So উনি তারপরে জয়েন করলেন হচ্ছে আপনার বোয়িং কোম্পানিতে, এবং বোয়িং কোম্পানির প্রথম চিফ এয়ারপ্লেন ডিজাইন ইঞ্জিনিয়ার, ওই এমআইটির ফার্স্ট গ্রাজুয়েট যিনি। আর অন্য আরেকজন গ্রাজুয়েট যার কথা বললাম, ডোনাল্ড ডগলাস, তিনি তার নিজের একটা কোম্পানি শুরু করলেন এই যে সান্টা মনিকা ক্যালিফোর্নিয়া এরিয়াতে, যেটাকে বলে ডগলাস এয়ারপ্লেন কোম্পানি বা ডিসি এয়ারপ্লেন বলা হতো, যাদের বিখ্যাত প্রোডাক্ট DC-10, DC-9 এইসব এয়ারপ্লেন গুলো আর কি। ঠিক আছে। তো এইভাবে হলো বোয়িং প্রথম যাত্রা শুরু করে। এবং ওই মজার ব্যাপার হচ্ছে ওই সময়টাতে যখন বোয়িং বিভিন্ন নেভি বা এয়ারফোর্সের যে কন্ট্রাক্ট গুলোর জন্য কম্পিটিশন করতো, ইউএস গভর্নমেন্টের কন্ট্রাক্ট গুলোর জন্য, তার সাথে কিন্তু রাইট ব্রাদার্সের নিজের কোম্পানিও কম্পিটিশন করতো। কিন্তু কিন্তু এখানে ডগলাস এবং ডোনাল্ড ডগলাসের যে ডগলাস এয়ারপ্লেন কোম্পানি এবং উইলিয়াম বোয়িং এর যে বোয়িং কোম্পানি,
এই দুইটা কোম্পানি সবসময় কম্পিটিশন আগে থাকতো। কারণ কি, রাইট ব্রাদার্স এখানে মেইন পার্থক্যটা, যেটা বাঙালিরা যারা শুনতেছেন তারা যেন এটাতে উপকৃত হয়। এয়ারপ্লেন ক্রাফটম্যানশিপ মানে কোন একটা কিছু পরে পরে বানিয়ে ফেলা, আর ইঞ্জিনিয়ারিং মানে পয়েন্ট অফ ভিউ থেকে বানানো, ডিজাইন করা, দুইটা দুই জিনিস। এখানে রাইট ব্রাদার্সরা যেটা করতেছিল, তারা দে ওয়ার নট অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার, তারা এগুলো বিভিন্ন বইপত্র পড়ে পড়ে এগুলো নিজেদের বুদ্ধি খাটিয়ে, হুইচ ইজ অ্যাপ্রিসিয়েটেড, করতেছিল। বাট এখানে বোয়িং কোম্পানির চিফ ডিজাইন ইঞ্জিনিয়ার ওয়াংশু, হি ইজ অ্যান এমআইটি গ্র্যাজুয়েট। আর ওখানে ডোনাল্ড ডগলাস, ডগলাস কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসার, সে নিজেই তো এমআইটির গ্র্যাজুয়েট। তো তাদের যে ডিজাইন গুলো সবসময় রাইট ব্রাদার্স এর কোম্পানির যে ডিজাইন গুলো, ওগুলোকে বিট করতেছিল, যে নেভি কন্ট্রাক্টের মধ্যে, এয়ারফোর্স কন্ট্রাক্টের মধ্যে। তো এইভাবে হলো যে প্রথম বিশ্বযুদ্ধের সময় যখন ইউএস নেভি, ইউএস এয়ারফোর্স থেকে যে বিমানের কন্ট্রাক্ট গুলো আসতো, বোয়িং 1, বোয়িং 2, এই যে এয়ারপ্লেন গুলা সে সময় ডেভেলপ করা হয়, এগুলোর মাধ্যমে আসলে বোয়িং কোম্পানি যে এয়ারপ্লেন ডিজাইন করা, এয়ারপ্লেন তৈরি করা এবং গভর্নমেন্ট কন্ট্রাক্ট পাওয়া, এগুলোর মাধ্যমে আসলে বোয়িং কোম্পানির যাত্রা শুরু হয় 1916 সালের সময়টাতে। তার আগে থেকে কিছু অ্যাক্টিভিটি ছিল, বাট ওই সময়টাতে ব্যাপকভাবে শুরু হয়। এবং এর পরবর্তীকালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ আসে, তখন তো আকাশপথে যে ডমিনেট করতো সেই হলো যে যুদ্ধের নিয়ন্ত্রণ নিত। ওই সময় আরো বেশি ডিমান্ড বেড়ে যায়, তখন বোয়িং অনেক কন্ট্রাক্ট পায় ইউএস গভর্নমেন্টের, সেম অ্যাজ ডগলাস এয়ারপ্লেন কোম্পানিও পায়। তো তারা তখন নতুন নতুন এয়ারপ্লেনের ডিজাইন নিয়ে আসে, নতুন নতুন কনসেপ্ট নিয়ে আসে, এবং ওই সময়টা থেকেই বাইপ্লেন কনসেপ্টটা চলে গিয়ে মনোপ্লেন কনসেপ্টের দিকে যাওয়া শুরু করে। ঠিক আছে, তো এরপর থেকে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়, তখন বোয়িং একটা অনেক বড় ধাক্কা খায়। কারণ হচ্ছে তখন এই এয়ারপ্লেনের যে ডিমান্ডটা মেনলি ছিল মিলিটারি সাইড থেকে, কারণ যুদ্ধ বিদ্রোহ শেষ, এয়ারপ্লেনেরও ডিমান্ড নেই, তখন কি করবে? এতগুলো অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ওখানে কাজ করতো। তখন বিল বোয়িং, আমাদের প্রতিষ্ঠাতা, উনি খুব একটা ইনোভেটিভ আইডিয়া নিলেন। তখন উনি অন্যদিকে বিজনেস ভেঞ্চার এক্সপ্লোর করা শুরু করলেন। তখন তিনি ইউএস গভর্নমেন্টের সাথে ইউএস রেলওয়ের কন্ট্রাক্ট নিলেন। তখন হচ্ছে একটা সময় ছিল বোয়িং এর, যারা 1940-45 সালের পরে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে যায়, বোয়িং এর যারা এরোস্পেস ইঞ্জিনিয়ার ছিল, তারা ওই সময় এয়ারপ্লেন ডিজাইন না করে তাদেরকে ওই সময় কিন্তু রেলওয়ে ডিজাইন করতে হইতো। কারণ বিল বোয়িং চাচ্ছিল যে এই যে ট্যালেন্ট গুলো তিনি তৈরি করছেন, এই এক্সট্রাঅর্ডিনারি হিউম্যান বিং গুলো, এগুলোকে যেন ধরে রাখতে পারেন। আজকে হয়তো বা বিজনেস ভালো যাচ্ছে না, ভবিষ্যতে হয়তো বা এটার অন্য কোনো ডিমান্ড আসতে পারে। এন্ড হি ওয়াজ সাচ এ ভিশনারি ম্যান, এবং এটাই সত্য হলো। তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন মিলিটারি পারপাসে এটার ব্যবহার থেমে গেল, তখন হচ্ছে এটার ব্যবহার দেখা দিল হচ্ছে প্যাসেঞ্জার ক্যারি করার ক্ষেত্রে, কার্গো ক্যারি করার ক্ষেত্রে, এইসব ক্ষেত্রে এটা ডিমান্ড আস্তে আস্তে বেশি প্রকট হওয়া শুরু করলো। তখন আবার বিভিন্ন এয়ারলাইন্স গুলো থেকে বোয়িং কোম্পানি, ডগলাস কোম্পানি অর্ডার পাওয়া শুরু করলো। আমরা আবার এয়ারপ্লেন ডেভেলপ করা শুরু করলাম। এরপরে বোয়িং হলো যে প্রথম কোম্পানি 60-এর দশকের দিকে গিয়ে, যারা হচ্ছে টার্বো প্রপেলার এয়ারপ্লেনের পরিবর্তে গেল জেট ইঞ্জিনের দিকে। এবং এটাই আসলে বোয়িং কোম্পানিটাকে ডগলাস এয়ারপ্লেন কোম্পানি, ওই সময় যে ম্যাকডোনাল্ডস কোম্পানি ছিল, এইসব কোম্পানিগুলো থেকে একেবারে আলাদা করে ফেলে। বা তখন কিন্তু লকহিড মার্টিনও কিন্তু প্যাসেঞ্জার এয়ারপ্লেন বানাতো। লকহিড মার্টিন এখন যারা শুধুমাত্র মিলিটারি এয়ারপ্লেন বানায়, এইসব কোম্পানি থেকে বোয়িং আলাদা হয়ে যায় প্রথম। তারা যখন এই বোল্ড স্টেপটা নেয় যে আমরা প্রথম যাব হচ্ছে এই যে জেট ইঞ্জিনের দিকে, কারণ এটাই ফিউচার। এবং বোয়িং ওয়াজ প্রিটি মাচ রাইট। এখন বেশিরভাগ মডার্ন এয়ারপ্লেন তো জেট ইঞ্জিন, যেগুলো লং রেঞ্জের এয়ারপ্লেন, লং হল। তারপরের দিকে যখন, এরপরে যখন ট্রান্স আটলান্টিক যে ফ্লাইট গুলো ছিল, লম্বা ফ্লাইট, সেগুলোতে সবসময় 3 ইঞ্জিন ব্যবহার করা হতো, 2 ইঞ্জিনের উপর রিলায়েবিলিটি কম ছিল। বোয়িং এই প্রথম স্টেপ নিয়ে আমরা 2 ইঞ্জিন নিয়ে আটলান্টিক সাগর পার করবো। তখন হচ্ছে 777 আসে, তারা ডিজাইন করে 777, ওইটা ইটপ সার্টিফিকেশন নেয়। তো বোয়িং এক্ষেত্রে পায়োনিয়ার ছিল। আর মডার্ন এয়ারপ্লেন বলতে আমরা যেটা বুঝি যে কনভেনশনাল এম্পানাজ, পিছনের দিকে যে টেলটার কথা বলতেছি, তারপর উইংটা থাকবে ফিউসালেসের নিচে, যে ডাইহেড্রাল উইং, এই যে কনসেপ্টটা মডার্ন এয়ারপ্লেন আমরা যেভাবে দেখি, একটা প্যাসেঞ্জার এয়ারপ্লেনের কথা বললে, ওই যে ওইটা কিন্তু প্যাটার্ন কিন্তু বোয়িং এর, যে মডার্ন এয়ারপ্লেনের যে এটা, এয়ারবাস A380, বোয়িং 737, তুমি দেখো একই রকম দেখা যায়। তার কারণটা হচ্ছে কি, মডার্ন এয়ারপ্লেনের যে কনসেপ্ট, আধুনিক মডার্ন এয়ারপ্লেন বলতে আমরা যেটা বুঝি প্যাসেঞ্জার এয়ারপ্লেন, সেটা কিন্তু হলো বোয়িং 737-100, যেটা ফার্স্ট ডেভেলপ হয় সেটাই। এবং সেটা আমরা যেরকম দেখি, দেখো এখন পর্যন্ত মোটামুটি প্লেন কিন্তু ওরকমই আছে দেখতে, যেগুলো প্লেন। টিটেল কিন্তু তুমি লং হল এয়ারপ্লেনের ক্ষেত্রে দেখো না, যেগুলো লং হল ফ্লাইট করে টিটেল, সবগুলো আমরা কনভেনশনাল টেলই দেখি। তো এইভাবে আসলে বোয়িং এর যাত্রা শুরু হয়, এখন পর্যন্ত আমরা যাচ্ছি। এবং পৃথিবীর ইতিহাসে প্রথম যেটা কম্পোজিট এয়ারপ্লেন, সেটা কিন্তু 787 ড্রিম লাইনার, ওটাও বোয়িং এরই তোমার ডেভেলপমেন্ট। এর মাঝখানে বোয়িং বেশ কিছু ঝড় তুফানের মধ্যে দিয়ে যায়, 737 ম্যাক্স ইনসিডেন্টের কারণে, ঠিক আছে। তারপর আমাদের 777X সার্টিফিকেশন ডিলের কারণে, আমি নিজে এখন 777X সার্টিফিকেশনে ডিরেক্টলি কাজ করতেছি। সো এই হলো মোটামুটি, আমি তোমাকে একটা সিনপসিস দেওয়ার চেষ্টা করলাম। 100 বছরের চাইতে বেশি পুরাতন একটা কোম্পানির সামারি তো এত সহজে বলা সম্ভব না, বাট আই ট্রাইড মাই লেভেল জি বেস্ট। হোপ ইউ অবশ্যই। গট দ্য জিস্ট। জি অবশ্যই। আম, এখন তাহলে হচ্ছে আপনার রোলটা নিয়ে আর কি একটু আমরা ডিসকাস করতে চাচ্ছি, যে আচ্ছা, অ্যাজ অ্যান এয়ারপ্লেন কনফিগারেশন ইঞ্জিনিয়ার, যে আপনার ডে টু ডে লাইফের জবটা অ্যাকচুয়ালি কেমন, মানে হাউ ডাজ ইট লুক, মানে আপনার রেসপন্সিবিলিটিস, আপনার ওয়ার্কলোড,
আপনার স্পেসিফিক টাস্ক এগুলা নিয়ে যদি একটু Mhm. শেয়ার করতেন আমাদের সাথে। That's a great question, Tasin. I always love to share it. তো আমার ফুল ডেজিগনেশনটা হচ্ছে এয়ারপ্লেন কনফিগারেশন ডিজাইন ইঞ্জিনিয়ার, আর আমি যে ডিপার্টমেন্টে কাজ করি সেটা হলো অ্যাডভান্স কনসেপ্ট অ্যান্ড ফ্লাইট সায়েন্স টিম আন্ডার দ্য বোয়িং প্রোডাক্ট ডেভেলপমেন্ট। এবং প্রোডাক্ট ডেভেলপমেন্ট বলতে আমরা যে জিনিসটা বুঝি সেটা হলো যে অবশ্যই এয়ারপ্লেন। আমাদের প্রোডাক্ট হচ্ছে এয়ারপ্লেন। আমরা তো কসমেটিক্স প্রোডাক্ট বা এগুলো তৈরি করি না, আমাদের প্রোডাক্ট হচ্ছে এয়ারপ্লেন, রাইট? সো প্রোডাক্ট ডেভেলপমেন্ট উই ডেভেলপ দ্য এয়ারপ্লেন। সো একটু সিনপসিস আকারে বলা যায়, যেটা যখন আমাদের ধরো এখন সবচেয়ে মডার্ন এয়ারপ্লেন হচ্ছে তোমার হোয়াইট বডি সেকশনে 787 ড্রিম লাইনার। যদিও 777X সার্টিফিকেশন আমরা কাজ করতেছি, বাট এখনো সার্টিফিকেশন হয় নাই ওইটা। আর ন্যারো বডিতে যেটা সেটা হলো যে 737 ম্যাক্স 10। বাট হোয়াট ইজ নেক্সট আফটার 737 ম্যাক্স 10 অ্যান্ড 787 ড্রিম লাইনার? এর পরের প্লেন কি? তো এটা হচ্ছে আমাদের কি বোয়িং এর নেক্সট এয়ারপ্লেন। বাট একটা এয়ারপ্লেন ডেভেলপ করতে মিনিমাম 10 থেকে 15 বছর সময় লাগে, কনসেপ্ট ডিজাইন থেকে শুরু করে এটা সার্টিফিকেশন শেষ করা, সবকিছু করতে। তো তুমি যদি সেক্ষেত্রে শুরু করো, আমরা যদি একটা এয়ারপ্লেন আনতে চাই আজকে থেকে কম করে আমাকে 10 থেকে 15 বছর আগে সেটা কাজ শুরু করতে হবে, তাই না? সো বোয়িং এ 2 স্টেপে প্রোডাক্ট ডেভেলপমেন্টের একটা অর্গানাইজেশন থাকে, যারা হচ্ছে তোমার এই যে আমরা যে এয়ারপ্লেন প্রোডাক্ট ডেভেলপমেন্টে কাজ করি, এটার দুইটা ভাগ আছে। একটা হলো এফপিএস, ফিউচার প্রোডাক্ট ডেভেলপমেন্ট, ফিউচার প্রোডাক্ট স্টাডি। দ্যাট মিনস আমাদের যে এখন যে এয়ারপ্লেনটা আছে 737 ম্যাক্স 10 হোয়াইট বডি ন্যারো বডির মধ্যে, মানে ছোট এয়ারপ্লেনের মধ্যে, আর ওদিকে বড় এয়ারপ্লেনের মধ্যে 787-10, এই যে ন্যারো বডি এবং হোয়াইট বডি দুইটা সেগমেন্ট, এই সেগমেন্টে আমাদের পরবর্তী এয়ারপ্লেন কোনটা সেটা হচ্ছে এফপিএস, ফিউচার প্রোডাক্ট স্টাডি, তারা করে। দে আর অলসো আওয়ার কলিগ। আর মি অ্যান্ড মাই টিম মেম্বার্স আমরা হচ্ছে অ্যাডভান্স কনসেপ্ট, মানে পরের যে এয়ারপ্লেনটা তার পরেরটা কি হবে, সো দ্যাট দেয়ার ইজ এ নো গ্যাপ ইন দ্য স্টাডি। ওরা যখন সমানতালে কাজ করতেছে পরবর্তীকালে ম্যাক্স 10 এর পরে কি আসবে, 87 এর পরে কি আসবে, ড্রিম লাইনারের পরে কি আসবে, আমরা এদিকে কাজ করতেছি ওকে ড্রিম লাইনারের পরে কি আসতেছে, দে আর ডুইং দ্যাট, বাট উই হ্যাভ স্টার্টেড আওয়ার স্টাডি, তারপরেরটা কি হবে, টেকনোলজি যেভাবে ডেভেলপ হচ্ছে। যেমন তুমি এটা প্রিটি মাচ শিওর বলতে পারো, এয়ারবাস এবং বোয়িং আমাদের যে পরবর্তী যে এয়ারপ্লেন গুলা তোমরা যদি বিভিন্ন নিউজ মিডিয়া দেখো, এগুলো দেখতে মোটামুটি মোরলেস সেমই হবে। এখন যেভাবে আমরা এয়ারপ্লেন দেখি এরকমই হবে। বাট আই ক্যান টেল ইউ দ্য নেক্সট এয়ারপ্লেন উইল বি ভেরি ভেরি ডিফারেন্ট, যেটা 20 থেকে 30 বছর পর আসবে, হুইচ উই আর ওয়ার্কিং অন। I don't want to go so much details, but it will be very, very different. Okay. So, আমার কাজ হচ্ছে এয়ারপ্লেনের কনসেপ্ট ডিজাইন করা, মানে কনসেপচুয়াল ডিজাইন বলতে যে জিনিসটা বোঝে এটা আর কি, যে কোনো একটা কনসেপ্ট বা কোনো একটা ধারণা তৈরি করা। যেমন আমরা যদি বলি যে পদ্মা ব্রিজের উদাহরণটা আমি সবসময় দিই, পদ্মা ব্রিজ, আমাদের পদ্মা ব্রিজে অনেক রকমের ইঞ্জিনিয়াররা কাজ করছে, তাই না? তো ওখানে তোমার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিল, সিভিল ইঞ্জিনিয়ার ছিল, লাইনিং, ইলেকট্রিসিটি, এগুলোর জন্য ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ছিল। বাট ওখানে তোমার পদ্মা ব্রিজটা তো সামওয়ান ইনিশিয়ালি ডিজাইন দ্য কনসেপ্ট, রাইট? ওইটার যে ডিজাইনটা, আকৃতিটা কেমন হবে, কনসেপচুয়াল ডিজাইন যেটা, ওইটা যিনি করেন, তুমি যদি তার নাম লিখে সার্চ দাও, ওনার নাম আমরা বাঙালিরা জানি না যদিও বেশিরভাগ, ডক্টর রবিন শাম। ডক্টর রবিন শাম, হি ইজ এ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ফ্রম ইংল্যান্ড। জন্মগতভাবে উনি যদিও চাইনিজ, কিন্তু ইংল্যান্ডে পড়াশোনা করে ইম্পেরিয়াল কলেজ থেকে পিএইচডি করেন সিভিল ইঞ্জিনিয়ারিং এ। তো হি ইজ দ্য কনসেপ্ট ডিজাইনার অফ পদ্মা ব্রিজ। মানে পদ্মা ব্রিজটা আমরা এখন যেভাবে দেখি, যেরকম দেখি, যে আকৃতিতে দেখি, ওইটা ডিজাইনার হচ্ছে উনি। এর পরবর্তীকালে অনেক ডিফারেন্ট লেভেলে, নিডিগ্রিডি ডিটেলস লেভেলে আরো অনেক ইঞ্জিনিয়ার ইনভলভ হয়, বাট কনসেপ্টটা ডিজাইন করে ওইটাই উনি করেন। তো যখন কোনো একটা কিছু যখন কনসেপ্ট কেউ ডিজাইন করে, সেটাকে বলে ফাদার অফ দ্যাট কনসেপ্ট, দ্য ফাদার অফ দ্যাট আর্কিটেকচার। তো সিমিলার থিং অ্যাপ্লিকেবল ফর এয়ারপ্লেন অলসো। তুমি যদি বোয়িং 747 এর ফাদার লিখে সার্চ দাও, হু ইজ দ্য ফাদার অফ 747, তোমার সামনে দেখবা যে একজনের নাম চলে আসবে তোমার, হ্যাঁ, জো শাটার, তার নাম হচ্ছে জো শাটার। তো হি ওয়াজ দ্য ডিজাইনার অফ দ্য বোয়িং 747 and he worked in the same department that I do, product development, ঠিক আছে? সো যারা হচ্ছে এই কনসেপ্ট ডিজাইন করে, দে আর দ্য ফাদার অফ এনি ইঞ্জিনিয়ারিং প্রোডাক্টস। ওকে, লাইক এটা হতে পারে পদ্মা সেতু, হতে পারে তোমার এয়ারপ্লেনের ক্ষেত্রে, হতে পারে কোনো বিল্ডিং এর ক্ষেত্রে। লাইক আমাদের যে ডক্টর ইরফান খান, সিয়াস টাওয়ারের কনসেপ্ট ওয়াজ বিল্ড বাই হিম, টিউব বান্ডেল থিওরি, যেটা, ঠিক আছে, ইউ নো অ্যাবাউট দিস টিউব বান্ডেল থিওরি, বান্ডেল টিউব থিওরিও বলা হয় এটাকে। সো হি ওয়াজ দ্য ফাদার অফ দ্যাট কনসেপ্ট এন্ড বেসড অন দ্যাট কনসেপ্ট দিস সিয়াস টাওয়ার্স ওয়াজ বিল্ড। তো সিমিলারলি যখন কোনো একটা নতুন এয়ারপ্লেন আসে, যেমন জো শাটার যিনি 747 ডিজাইন করলেন, ওখানে তোমার হচ্ছে প্রথম ডাবল ডেকার সিস্টেমটাকে উনি নিয়ে আসলেন। 747 কিন্তু ডাবল ডেকার এয়ারপ্লেন টু এ সার্টেন পোর্শন, পুরো ফিউসালেজ না, ফরওয়ার্ড ফিউসালেজটা আর কি। তো উনি এই কনসেপ্টটা নিয়ে আসছেন যে এখানে স্টিল নাও 747 হচ্ছে সবচেয়ে বেশি ফাস্টেস্ট কমার্শিয়াল এয়ারপ্লেন, যেগুলো কমার্শিয়াল এয়ারপ্লেন আছে। তো
তো উই ডিজাইন অন দ্য কনসেপচুয়াল ফেজ অফ দ্য এয়ারপ্লেন, মানে একটা এয়ারপ্লেনের কোনো অস্তিত্বই নেই। উই কাম আপ উইথ দ্য কনসেপ্ট, উই জেনারেট দ্য কনসেপ্ট ইন আওয়ার টিম, উই জেনারেট দ্য কনসেপ্ট। প্রথম হলো এই জিনিসটা কি হবে, আসলে জিনিসটা কি, হোয়াট উই আর ট্রাইং টু বিল্ড। তারপর হচ্ছে দেখি আমাদের কাস্টমারদের রিকোয়ারমেন্ট কি, উই জেনারেট দ্য কনসেপ্ট বেসড অন দ্যাট অ্যান্ড উই গিভ ইট দ্য লেআউট, দ্যাট ইজ দ্য কনফিগারেশন। আমরা একটা ইনিশিয়াল কনফিগারেশন প্রথমে তৈরি করি যে ওকে এই দিস গাই লুকস লাইক দ্যাট, এরকম দেখা যাবে এটাকে। তারপর 3 নম্বর ফেজে গিয়ে আমরা যখন জিওমেট্রি রেডি করে ফেলি, 3 নম্বর ফেজটা হলো যে মেইন ইঞ্জিনিয়ারিং টাস্ক, সেটা হলো যে আমরা এটা পারফরমেন্স অ্যানালিসিস করি, ইনিশিয়াল পারফরমেন্স, লাইক এটা টেক অফ ক্লাইম্ব পারফরমেন্স কেমন হবে, রেঞ্জ কেমন হবে, ফুয়েল বার্ন কেমন হবে, অ্যাপ্রোচ স্পিড কেমন হবে, স্টল স্পিড কেমন হবে, এই জিনিসগুলো হচ্ছে আমরা সিমুলেট করি। ঠিক আছে, সিমুলেট করার পরে যদি আমরা দেখি যে ওকে দিস ইজ দ্য থিং দ্যাট উই আর লুকিং ফর, যেটা আমরা আমাদের টপ ম্যানেজমেন্ট থেকে রিকোয়ারমেন্ট পাইছি যে এত রেঞ্জ লাগবে, এতজন প্যাসেঞ্জার নিয়ে আটলান্টিক পার করতে হবে, ঠিক আছে, ফুয়েল বার্ন এরকম হতে হবে, ঠিক আছে, তারপরে স্পেসিফিক ফুয়েল কনজাম্পশন এত হতে হবে। যখন আমরা দেখি যেগুলো সবগুলো মিট করছে, দেন দিস ইজ সামথিং উই ডেলিভার টু দ্য প্রোগ্রাম, মানে প্রোডাক্ট ডেভেলপমেন্টে আমরা আমাদের কনসেপ্ট জেনারেট করে ফেলছি। এবার যখন আমরা বোয়িং প্রোগ্রামকে এটা ডেলিভার করব, ওরা তখন হচ্ছে এবার বিভিন্ন সাপ্লায়ার, মেকানিক, মানে অ্যাসেম্বলি লাইন যেখানে আমরা ফ্যাক্টরিতে প্রোডাকশন করি, ওগুলো তোমার হচ্ছে কোঅর্ডিনেট করা শুরু করবে এয়ারপ্লেনটা তৈরি করার জন্য। বাট ইনিশিয়াল ফেজ যেটা প্রোডাক্ট ডেভেলপমেন্ট, ওই ফেজ হলো আমরা এয়ারপ্লেনের কনসেপ্ট জেনারেট করি এবং ওইটার একটা লেআউট তৈরি করি, জিওমেট্রি যেটা বলি আর কি, ক্যাড। তারপর 3 নম্বর স্টেজটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ওখানে আমরা পারফরমেন্স অ্যানালিসিস করি, যে যে ধরনের ডিজায়ার্ড পারফরমেন্স কোম্পানি চাচ্ছে, এয়ারলাইন্স গুলো চাচ্ছে, সেটা আমরা মিট করতেছি কিনা। যদি দেখি মিট করতেছে, তারপরে হচ্ছে তোমরা দেখো যে বিভিন্ন এয়ার শোতে যায়, ওখানে একটা মডেল উন্মোচন করে এয়ারলাইন্স এর সামনে, তারপর ওখানে শ্যাম্পেন ছিটায়, ওইটা হলো 4th স্টেজ। তো ওইখানে হলো আমাদের কাজ শেষ, ওইটাকে তোমার এয়ার শোতে দেখানো পর্যন্ত। এয়ার শোতে দেখানোর পরে রিয়েল এয়ারপ্লেন বানানোর যে প্রসেসটা, ওইটা হলো বোয়িং এর অন্য ডিপার্টমেন্ট, দে টেক ওভার, ওখান পর্যন্ত আমাদের শেষ কাজ। সো গেট 1 থেকে শুরু করে গেট 4 পর্যন্ত আমরা কাজ করি আর কি, 10টা গেট আছে। এটা হলো তোমার হচ্ছে আমার স্পেসিফিকলি কাজ বা আমার টিমের স্পেসিফিকলি কাজ। এছাড়াও ডিউরিং দ্য ক্রুশিয়াল টাইম অফ দ্য কোম্পানি, লাইক এখন আমাদের যেটা যাচ্ছে, আমাদের 777X সার্টিফিকেশন করতে অনেক ডিলে হচ্ছে। সো কোম্পানি অ্যাসাইন সাম অফ আস ইনক্লুডিং মি যে তোমরা 777X সার্টিফিকেশনে হেল্প করো আমাদেরকে, ঠিক আছে, বিকজ ইউ আর এরোস্পেস ইঞ্জিনিয়ার, ইউ হ্যাভ এক্সপিরিয়েন্স ইন অল ডোমেইন। সো দ্যাটস ওয়াই কোম্পানি রিকোয়েস্টে, কোম্পানি ডিমান্ডের কারণে আমরা এখন হচ্ছে আমি এবং আমার কিছু কলিগ আমরা 777X সার্টিফিকেশনে এফোর্ট দিচ্ছি, কারণ এটা হচ্ছে রিয়েল এয়ারপ্লেন যেটা মার্কেটে আসবে সামনে। সো এটা যত তাড়াতাড়ি মার্কেটে যাবে, তত তাড়াতাড়ি ব্যাংকে টাকা ঢুকবে কোম্পানি, ঠিক আছে। সো এটা হলো সাপোর্ট করা। ফর দ্যাট সাপোর্ট পারপাস আমি আগামী মাসে, যেমন আমি সিয়াটল যেখানে আমাদের ফ্যাক্টরি ওয়াশিংটনে, আমি ওখানে যাচ্ছি 1 মাসের জন্য, পুরো ক্যালিফোর্নিয়া থেকে টানা 1 মাসের জন্য যাচ্ছি, জাস্ট ফর সাপোর্টিং দিস প্রোগ্রাম। কারণ হচ্ছে এখন এটা আমাদের জন্য টপ প্রায়োরিটি। তো প্রায়োরিটি বেসিসে মাঝে মাঝে আমাদেরকে অন্য নন ডিপার্টমেন্টাল কাজও করতে হয়, সার্টিফিকেশন, এয়ারপ্লেন সার্টিফিকেশন টাস্ক, বাট দিস ইজ টেম্পোরারি, এটা টেম্পোরারি এবং এটা সব সময়কার অবস্থান না। যেমন আলাস্কা এয়ারলাইন্সে যখন ডোর খুলে গেল, তুমি জানো যে গত বছর 737 MAX 9 এর ডোর খুলে গেল, তখন হচ্ছে এটা তো একটা ইনভেস্টিগেশন দরকার, ইনভেস্টিগেশন করার জন্য আমার কলিগকে অ্যাসাইন করা হলো, ঠিক আছে। সো এরকম যখন কোন একটা ইনসিডেন্ট হয় বা কিছু একটা, তখন তোমাকে এডিশনাল রেসপন্সিবিলিটি আসে, বাট দিস ইজ নট ইউর প্রাইমারি রেসপন্সিবিলিটি। মাই প্রাইমারি রেসপন্সিবিলিটি অ্যান্ড মাই ব্রেড এন্ড বাটার or my cup of tea is designing next generation airplane, not next generation, next to next generation airplane. Sounds really exciting যে মানে কমপ্লিটলি একটা ফিউচারিস্টিক ডিজাইন ডিজাইন একদম রেডি করা, মানে এটা আসলেই খুবই future after future. Yes, future of the future. Not just future. So actually that's very exciting job. একটা ওয়ার্ড আপনি বারবার ইউজ করতেছেন, আসলে আমার এই কারণে জানতে ইচ্ছা করতেছে, সার্টিফিকেশন। সো এই সার্টিফিকেশনের প্রসেসটা অ্যাকচুয়ালি কি, মানে যখন শুরুতে কোনো বোয়িং কোম্পানির যখন জন্ম, তখন তো ডেফিনেটলি সার্টিফিকেশন বা এরকম কোনো কিছুই ছিল না। তো সার্টিফিকেশনের প্রসেসটা ওভার দ্য টাইম কিভাবে ডেভেলপ হলো, কিভাবে স্ট্যান্ডার্ডস গুলা ঠিক করা হলো, এন্ড সেগুলা যে মেজার করা হয় কি লেভেল থেকে, সেই ব্যাপারে যদি একটু আইডিয়া দিতেন। Oh man, I like you. That's a really tough question. Okay. And এটা actually খুবই একটা important question. আমি বলবো যে সবচেয়ে important question. কারণ I believe that you did some study, that's why you're asking me this question. I don't know. This is really a tough question. দেখো পৃথিবীতে বড় এয়ারপ্লেন বানায় শুধুমাত্র 2টা কোম্পানি, বোয়িং এবং এয়ারবাস। মানুষের কিন্তু টাকাওয়ালা মানুষের অভাব নাই। এখানে ইলন মাস্ক আছে, রকেট বানাচ্ছে, ঠিক আছে, তারপর আরো ইলেকট্রিক গাড়ি বানাচ্ছে। এখানে এত ডিমান্ড, বোয়িং এর যদি ব্যাকলগের সংখ্যা বলো 6000 এয়ারপ্লেন এখন আমরা ব্যাকলগ, এয়ারবাসের যদি বলো প্রায় 7000 এয়ারপ্লেন ব্যাকলগ, ঠিক আছে।
কিন্তু তারপরেও অন্য কোনো কোম্পানি কেন আসতেছে না? চায়না চেষ্টা করতেছে, বাট স্টিল নট সাকসেসফুল। এটা কেন হচ্ছে জানো? কারণ হচ্ছে এটা এত বেশি কমপ্লেক্স এই ফিল্ডটা। এখানে টাকা তুমি যদি ইনভেস্ট করো, রেট অফ রিটার্ন যেটা বা রেট অফ রিটার্ন অফ ইনভেস্টমেন্ট, এটার কোনো গ্যারান্টি নেই এখানে, ঠিক আছে? আমি বলছি একটা এয়ারপ্লেন ডেভেলপ করতে 10 থেকে 15 বছর লাগে, এবং 10 থেকে 15 বছর পরে ইউ মাইট ফাইন্ড আউট যে তুমি আসলে এখানে উলুবনে মুক্তা ছড়াইছো, এমন হতে পারে। এবং এরকম কোম্পানি অনেক হয়েছে, ঠিক আছে, অনেক হয়েছে। কারণ এই সার্টিফিকেশনটাই হলো একটা জিনিস। আমাদের বোয়িং কিন্তু শুধুমাত্র আমরা এয়ারপ্লেন ডেভেলপ করি না, আমরা রকেট ডেভেলপ করি। যেমন চাঁদে যেটা যাচ্ছে আর্টিমিস রকেট, এটারও প্রাইম কন্ট্রাক্টর বোয়িং। এর আগে যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন দেখো, যেখানে নাসা থেকে তোমার হচ্ছে স্পেস ক্রাফট যায়, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন আইএসএস, ওইটার কিন্তু প্রাইম ডিজাইনার হচ্ছে বোয়িং, মেইন ডিজাইনার হচ্ছে বোয়িং কোম্পানি। অন্য কোম্পানি লকহিড মার্টিন, নর্থ্রপ গ্রুমেন, দে আর অলসো কন্ট্রাক্টর, বাট প্রাইম কন্ট্রাক্টর ছিল বোয়িং, এবং বোয়িং ডিজাইন ইঞ্জিনিয়ারই হলো যে ওইটার মেইন ডিজাইনার ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। তো এটা এই জন্য বলা, আমাদের মধ্যে যখন তোমার ইন্টারনালি আমরা যখন জব সুইচ করি, তখন কিন্তু অনেক আছে যারা স্পেস প্রোগ্রাম, রকেট প্রোগ্রামে ছিল, বা মিসাইল প্রোগ্রাম, হারপুন মিসাইল যেটা, সেটাও বোয়িং এর মিসাইল। মিসাইল প্রোগ্রাম থেকে আমাদের এয়ারপ্লেন প্রোগ্রামে আসে, এয়ারপ্লেন প্রোগ্রামের মানুষ ফাইটার প্রোগ্রামে যায়। যেমন F-18 সুপার হর্নেট, যেটা তুমি টপ গান 2 মুভিতে দেখছো, এটা কিন্তু বোয়িং প্রোডাক্ট। তারপরে F-47 যেটা 6th জেনারেশন ফাইটার, ওটার যে কন্ট্রাক্ট ইউএস গভর্নমেন্ট দিল, এটা বোয়িং কে দিছে। লকহিড মার্টিন, নর্থ্রপ গ্রুমেন, এসব কোম্পানিও কম্পিটিশনে ছিল, বাট উই ওন দ্য কন্ট্রাক্ট। That means US এর যে 6th generation fighter airplane will be developed by Boeing. Okay, so anyway, এখন আমাদের মধ্যে কলিগরা আমরা এরকম বিভিন্ন বিজনেস ইউনিটের মধ্যে ট্রাভেল করি, ফাইটার থেকে কমার্শিয়াল এয়ারপ্লেনে আসি, কমার্শিয়াল এয়ারপ্লেন থেকে ফাইটারে যাই। তো আমরা যখন বিভিন্ন জায়গায় বসি, তখন আমরা কথা বলি, সবাই এক বাক্যে এটা স্বীকার করে যে কোনো ফাইটার এয়ারপ্লেনের চাইতে এবং যে কোনো রকেটের চাইতে একটা সিম্পল বোয়িং 737 100 গুণ পরিমাণ কমপ্লেক্স, কম করে হলো। কারণ হচ্ছে কেন? এটার সার্টিফিকেশন, এটার সার্টিফিকেশন দরকার। ফাইটার প্লেনে তুমি যাকে বসাচ্ছ, হি ইজ এ ট্রেন ম্যান, সে জানে, ট্রেন ম্যান, হি কেম টু স্যাক্রিফাইস হিজ লাইফ ফর দ্য কান্ট্রি। সো সে যদি মারা যায়, ইউ আর বেয়ারলি রেসপন্সিবল টু এনিওয়ান, ঠিক আছে? বাট তুমি 737 ম্যাক্সে বা একটা কমার্শিয়াল এয়ারপ্লেনে এমন একটা মানুষকে বসাচ্ছ, আমার বাবা বসতেছে, আমার মা বসতেছে, ভাই বসতেছে, তোমার ভাই বোন বসতেছে, হু হ্যাজ নট এ সিঙ্গেল আইডিয়া অ্যাবাউট এয়ারপ্লেন, নট এ সিঙ্গেল আইডিয়া অ্যাবাউট এরোডাইনামিক্স। তুমি একটা ইনোসেন্ট মানুষকে নিয়ে বসাচ্ছ, আর সেখানে যদি একটা ইনসিডেন্ট হয়, ইউ আর দ্য পারসন হু ইজ টেকিং দ্য হোল রেসপন্সিবিলিটি অফ দ্যাট। দ্যাটস ওয়াই ইট ইজ সো কমপ্লেক্স, এবং দ্যাটস ওয়াই সার্টিফিকেশন ইস্যুটা আসে। কারণ তুমি একটা এয়ারপ্লেন বানানো, ওটা বিক্রি করে দিলে এয়ারলাইন্সের কাছে হবে না। দেয়ার আর সামওয়ান ইন বিটুইন হু চেক দ্যাট ইউ মিট অল দ্য রিকোয়ারমেন্টস, এবং এই সামওয়ানটাকে আমেরিকার জন্য হলো FAA, ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন, আর ইউরোপের জন্য হলো ইয়াজা, ইউরোপিয়ান সেফটি এভিয়েশন অথরিটি। তারা তো এই দুইটা মেইনলি বড় অথরিটি, যাদের কাছে স্যাটিসফাই করতে হয়। ভবিষ্যতে যদি ধরো বাংলাদেশ কোনো কারণে একটা প্যাসেঞ্জার এয়ারপ্লেন বানায় বা কোম্পানি দেয়, সেটা হবে বাংলাদেশের CAAB, সিভিল এভিয়েশন অথরিটি অফ বাংলাদেশ। তারা এই সার্টিফিকেশনটা দিবে। যে কান্ট্রি অফ অরিজিন এয়ারপ্লেন, তারা হচ্ছে সার্টিফিকেশনের কাজটা করে। তো আমেরিকার ক্ষেত্রে সেটা হলো FAA। কিন্তু আমেরিকার এয়ারপ্লেন যদি আবার ইউরোপে উঠতে যায়, যেমন বোয়িং অবশ্যই ইউরোপে উড়ে, তো সেখানে ইয়াজা সার্টিফিকেশনও নিতে হয়। সার্টিফিকেশনটা হলো যে এরকম, লেটস সে আমি তোমাকে একটা উদাহরণ দিই। আমরা যখন এয়ারপ্লেন ডিজাইন করি, আমাদের জন্য FAA থেকে গাইডলাইন আছে যে টেক অফের সময় যদি তোমার একটা ইঞ্জিন বিকল হয়ে যায় দুইটা ইঞ্জিনের মধ্যে, তারপরেও যেন তুমি হচ্ছে টেক অফ করতে পারো, তোমাকে এয়ারপ্লেনটা এমন ভাবে ডিজাইন করতে হবে। তার মানে কি, তুমি টেক অফের সময় দুইটা ইঞ্জিনের মধ্যে একটা ইঞ্জিন তোমার চলে গেল, একটা ইঞ্জিন চলে, তাহলে একটা ইঞ্জিন অ্যাক্টিভ, ওই একটা ইঞ্জিনে যে পরিমাণ ফোর্স হচ্ছে, সেন্টার অফ গ্র্যাভিটি হচ্ছে এয়ারপ্লেনের মাঝখানে, একটা মোমেন্ট আর্ম তৈরি করবে না, ইও মোমেন্ট তৈরি করবে। ওই ইও মোমেন্টটাকে তুমি কাউন্টার করার জন্য এনাফ সাফিসিয়েন্ট সাইজের এয়ারপ্লেনের রাডার থাকতে হবে ভার্টিক্যাল টেইলে। তার মানে যখন আমরা তোমার হচ্ছে ইঞ্জিন ফেল সিচুয়েশন অ্যানালিসিস করি, যে বললাম আমরা এয়ারপ্লেন লেআউট তৈরি করার পর এটা সিমুলেশন করি, আমাদেরকে সিমুলেশনের সময় ওই ডিজাইন গাইডটা মাথায় রাখতে হয়, যেন একটা ইঞ্জিন আউট হলো এয়ারপ্লেন যেন সেফলি টেক অফ করে, ইও না করে। এবং সেটা কিভাবে করা সম্ভব, যদি তোমার সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ভার্টিক্যাল টেইল বা রাডার থাকে, ঠিক আছে? তো আমরা যখন এয়ারপ্লেন ডিজাইন করি, ভার্টিক্যাল টেইল বা রাডার যখন ডিজাইন করি, তখন আমরা এটা মাথায় রেখে ডিজাইন করি। এটা সাইজিং ক্রাইটেরিয়া হচ্ছে সিঙ্গেল ইঞ্জিন আউট কন্ডিশন, মানে এক ইঞ্জিন আউট হলো যেন এটা টেক অফ করতে পারে ঠিকভাবে, ইও না করে। তারপরে ইঞ্জিনের যেন সাফিসিয়েন্ট থ্রাস্ট থাকে, যেন 35 ফিট লম্বা একটা ওয়াল যদি থাকে সামনে, ওইটাকেও যেন ওভারকাম করে চলে যেতে পারে। তো এগুলো হচ্ছে কিছু বেসিক ক্রাইটেরিয়া সেট আপ বাই দ্য FAA, ইয়াজা, ঠিক আছে? তো তুমি যখন এয়ারপ্লেন ডিজাইন করে ফেলো, বানায় ফেলো, একবারে শেষ স্টেপ ম্যাক্সের 777X এর সার্টিফিকেশন আমি সাপোর্ট দিচ্ছি। ডিজাইন ফেজ হলো গেট 1 থেকে 4 পর্যন্ত, আর একবারে 10 নম্বর গেটটা হচ্ছে সার্টিফিকেশন ফেজ, কাস্টমারের কাছে ডেলিভারি করার আগের স্টেপ। এই সার্টিফিকেশন স্টেজের জন্য হচ্ছে আমরা 777X ডেলিভারি দিতে পারতেছি না, এখনো কিছু জিনিস সার্টিফিকেশন করা বাকি, ঠিক আছে? তো এখন সেক্ষেত্রে
সার্টিফিকেশনে তাহলে কি হবে, ওই যে তোমাকে ডিজাইন করার সময় আমি কিছু গাইডলাইন বেঁধে দিছিলাম, এক ইঞ্জিন যদি আউট হয়ে যায় তারপরেও একটা ইঞ্জিন বিকল হয়ে গেল, ফ্লেম আউট হলো, তারপরে তুমি টেক অফ করতে পারবা। আবার সিচুয়েশনকে আরো খারাপ করে দিচ্ছি, একটা ইঞ্জিন আউট হলো, আবার সামনে 35 ফিট ওয়াল থাকবে, ওইটাকে তুমি ওভারকাম করে যেতে পারবা সিঙ্গেল ইঞ্জিন নিয়ে। আরো অবস্থা খারাপ করে দিলাম, যে পাশের ইঞ্জিন নষ্ট হয়েছে তার উল্টা দিক থেকে ক্রস উইন্ড আসতেছে 40 নট, তারপরে তুমি টেক অফ করতে পারবা। মানে ওর সিচুয়েশন তারা তৈরি করে দেয় যাতে এটা রোবাস্টনেস অনেক বেশি থাকে, রিডান্ডেন্সি সিস্টেম অনেক বেশি থাকে এয়ারপ্লেনের। সেই জন্য তুমি দেখো এত মিলিয়ন মিলিয়ন ফ্লাইট হয় কিন্তু কোনো একটা দুইটা অ্যাক্সিডেন্টের কথা আমরা শুনি, ঠিক আছে। এয়ারপ্লেন জার্নি ইজ নট দ্য সেফেস্ট জার্নি, ইজ দ্য আলট্রা সেফ জার্নি। এই জন্য আমেরিকাতে একটা জোকস আছে, তুমি যদি এয়ারপ্লেনে করে কোনো শহর থেকে কোনো শহরে যেতে চাও, রিস্কি পার্ট যেটা সেটা হলো তোমার বাসা থেকে ড্রাইভ করে এয়ারপোর্টে যাওয়া, এটা হলো সবচেয়ে রিস্কি পার্ট। ওকে, সো হ্যাঁ, সো সার্টিফিকেশন ফেস্ট হলো এখন তোমাকে যদি শুরুতে যখন কিছু ডিজাইন গাইডলাইন সেট করে দিছিল এই অনুযায়ী ডিজাইন করতে হবে, মানে এফএ দে ডোন্ট নো অ্যাবাউট ডিজাইন বাট দে নো দ্যাট যদি তোমার টেক অফের সময় একটা ইঞ্জিনে বার্ডস ঢুকে গেল, বার্ড হিট করলো, ওই ইঞ্জিন ফ্লেম আউট হলো, তুমি যাতে একটা ইঞ্জিন নিয়ে সেফলি প্যাসেঞ্জার নিয়ে টেক অফ করতে পারো, এটা হলো তাদের ক্রাইটেরিয়া, ঠিক আছে। এখন তুমি এয়ারপ্লেন ডিজাইন ইঞ্জিনিয়ার, যে মিস্টার আতিক, ইউ আর দ্য এয়ারপ্লেন ডিজাইন ইঞ্জিনিয়ার অফ বোয়িং, ইউ উইল ডিসাইড যে তুমি এটা কেমনে ডিজাইন করবা, যে এক ইঞ্জিন নিয়ে কিভাবে টেক অফ করবে এটা, ঠিক আছে। এটা তোমার দায়িত্ব, ঠিক আছে। এক ইঞ্জিন বিকল হয়েছে সেটা একটা জিনিস, তারপর তোমার উপর আমি আরো কন্ডিশন চাপাই দিব, কি একটা ইঞ্জিন বিকল হয়েছে, আবার ওই যে এয়ারপোর্ট থেকে তুমি টেক অফ করবো ওখানে সামনে হলো 35 ফিটের একটা ওয়াল আছে লম্বা, ওইটাও তোমাকে এক ইঞ্জিন নিয়ে পার করতে হবে, ফুল প্যাসেঞ্জার নিয়ে, ফুল পেলোড নিয়ে। আরো অবস্থা খারাপ করে দিব, কি যে পাশের ইঞ্জিন নষ্ট হয়েছে তার উল্টা দিক থেকে ক্রস উইন্ড আসতেছে, ঠিক আছে, 40 নটে। তুমি এটাকে কিভাবে ওভারকাম করবো, তুমি ওভাবে ডিজাইন করবা প্ল্যান। তোমার উইং, এলিভেটর, ভার্টিক্যাল টেল, ইঞ্জিন থ্রাস্ট, এভরিথিং শুড বি সিনক্রোনাইজ ইন সাচ এ ওয়ে তুমি এই সিচুয়েশন গুলোকে ওভারকাম করতে পারবা। এখন তুমি তো ওগুলো মাথায় রেখে আমি ক্যালকুলেশন গুলো করছি যখন ইনিশিয়ালি প্লেনের কনসেপ্ট ডিজাইন করছি, তাই না। কনসেপচুয়াল ডিজাইন ফেজে আমি ওভাবেই করছি এবং আমার ডিজাইন অনুযায়ী প্রোডাকশন ওটা তৈরি করছে। বাট ওই যে গাইডলাইন গুলো ছিল সেগুলো আমি মিট করছি কিনা এগুলো সবগুলো একটা একটা করে চেক করে যখন হচ্ছে তুমি প্রোডাকশন ইজ ডান, সার্টিফিকেশন ফেজে যখন যাবে, মানে বিফোর ডেলিভারিং ইট টু দ্য কাস্টমার, এফএ এবং ইয়াজা কাম ফরওয়ার্ড এবং দে চেক এভরিথিং, যে তোমাকে যে আমি রিকোয়ারমেন্ট দিয়েছিলাম তুমি এগুলো মিট করছো কিনা। যদি মিট না করো দেন গো ব্যাক টু দ্য ডিজাইন বোর্ড, ডু মডিফিকেশন, ডু চেঞ্জ অর ডু অ্যামেন্ডমেন্ট, হোয়াট এভার ইউ ডু, বাট আই ওয়ান্ট টু সি দ্যাট ইউ আর মিটিং দিস রিকোয়ারমেন্ট বিকজ বিফোর পুটিং দিস ইনোসেন্ট পিপল টু ইউর এয়ারপ্লেন, ঠিক আছে। দে ওয়ান্ট টু মেক শিওর দ্যাট। সো দিস ইজ দ্য সার্টিফিকেশন ফেজ। আমাদের যে ইনিশিয়াল গাইডলাইন গুলো ছিল আমরা তাদেরকে দেখাচ্ছি, হে এফএ, হে ইয়াজা, দেখো তুমি এটা বলছিলে আমি এটা করছি, তুমি এটা বলছো আমি এটা করছি, তুমি বলছো এক ইঞ্জিন নিয়ে টেক অফ করতে পারবে, দেখো এক ইঞ্জিন নিয়ে পারে। নট অনলি তোমার এগুলা ডকুমেন্টে প্রডিউস করা, বাট অলসো টেস্ট ফ্লাইটের মাধ্যমে তাদেরকে দেখাইতে হয় যে তুমি আমাকে বলছো 40 নটস ক্রস উইন্ডের মধ্যে আমি টেক অফ করতে পারবো, লুক মাই এয়ারপ্লেন ক্যান টেক অফ ইন 40 নটস ক্রস উইন্ড, বোথ ফ্রম লেফট রাইট, যেদিক থেকে ক্রস উইন্ড আসুক, আই ক্যান ডু দ্যাট, ঠিক আছে। তো এই জিনিসগুলো এফএ এবং ইয়াজাকে কনভিন্স করতে, দেখো আমি তোমার রিকোয়ারমেন্ট মিট করছি, এবং যখন তারা দেখে যে নো দিস গাইজ মেট আওয়ার রিকোয়ারমেন্ট, তারপরে শুধুমাত্র তারা এটা সার্টিফিকেট অ্যাপ্রুভ করে, টাইপ সার্টিফিকেট অ্যাপ্রুভ করে, তারপরে হচ্ছে তুমি হচ্ছে ইউ ক্যান স্টার্ট দ্য ফুল ফেজ প্রোডাকশন এন্ড ডেলিভার দ্য এয়ারপ্লেন টু দ্য কাস্টমার, ঠিক আছে। তারপরে এখানে বিশেষ কিছু রিকোয়ারমেন্ট থাকে, জিওগ্রাফি অনুযায়ী রিকোয়ারমেন্ট চেঞ্জ হয়, যেমন আমাদের যে এশিয়ার যে দেশগুলো বা মিডল ইস্ট ওগুলা কিন্তু খুব ধুলাপ্রবণ দেশ, ওখানে খুব ধুলাবালি হয়। তো ধুলাবালি হলে ইঞ্জিনের জন্য কিন্তু রিকোয়ারমেন্ট একটু ভিন্ন, ঠিক আছে। আমরা অনেক সময় বোয়িং একটা কথা আছে যে মিডল ইস্টের যারা কাস্টমার আমাদের তারা কিন্তু ধনী কাস্টমার, কাতার বা এমিরেটস। তো এদের জন্য আমরা দেখা যায় যে আমাদের এয়ারপ্লেন গুলোকে অনেক সময় ওভার ক্যাপাবল হিসাবে তৈরি করি। ওভার ক্যাপাবল মানে অতিরিক্ত পাওয়ারফুল থাকে, যে এয়ারপ্লেনটা হয়তো বা অত পাওয়ারফুল হওয়ার দরকার নেই আমেরিকাতে বা ইউরোপের কোনো দেশে ফ্লাই করতে গেলে। তার কারণ কি, মিডল ইস্ট খুব গরম জায়গা, ওখানে ধুলাবালি অনেক, গরম বাতাস যদি হয় এটা বাতাসের ডেন্সিটি খুব কম থাকে, ওই ডেন্সিটিতে টেক অফ করতে গেলে তোমার ইঞ্জিনের থ্রাস্ট অনেক বেশি লাগে। তো এখন তো এমন না যে মিডল ইস্টের জন্য যেটা বানাবো ওখানে একরকম ইঞ্জিন, আমেরিকার জন্য যেখানে একরকম ইঞ্জিন, ওটা তো সম্ভব না ওটা। তো আমরা আমাদের ইঞ্জিন গুলোকে অনেক সময় ওভার পাওয়ার করে তৈরি করি, জি থেকে বা রোলস রয়েস থেকে, শুধুমাত্র মিডল ইস্টকে স্যাটিসফাই করার জন্য, ঠিক আছে, যেহেতু দে আর বিগেস্ট কাস্টমার। তো এটাও একটা কনসার্ন সবসময় আছে, বোথ এয়ারবাস এবং বোয়িং, এদের এয়ারপ্লেনের দাম একটু এক্সেসিভলি বেশি হয়, কারণ হচ্ছে মিডল ইস্টের কাস্টমারদের জন্য, ওদের জন্য ইঞ্জিনটা অনেক বেশি পাওয়ারফুল ভাবে তৈরি করতে হয়, ইঞ্জিনের ডায়ামিটার আননেসেসারিলি বড় থাকে, হাই বাইপাস রেশিও ইঞ্জিন হয়, ঠিক আছে। সো এটা একটা জাস্ট তোমাকে একটা এক্সাম্পল হিসেবে দিলাম যে কিভাবে এই কাজগুলো করা হয়। তো এখন এরকম দেশগুলোর নিজস্ব কিছু সার্টিফিকেশন আবার রিকোয়ারমেন্ট থাকে। তো যখন আমরা স্পেসিফিকলি লেটস আমরা যদি একটা মিডল ইস্টে এখন এয়ারপ্লেন ডেলিভারি করতে চাই, আমরা তো এফএ ইয়াজাকে স্যাটিসফাই করলামই, বাট মিডল ইস্টের যে রেগুলেটরি অথরিটি আছে, সিভিল এভিয়েশন, তাদের হয়তো কিছু এডিশনাল রিকোয়ারমেন্ট থাকে। এই বোয়িং, আমাদের এখানে বাতাস কিন্তু তোমার এখানে আমেরিকার বাতাসের মতো না, অনেক গরম, অনেক হালকা বাতাস, তোমার ইঞ্জিনের মিনিমাম থ্রাস্ট যেটা ওইটা এরকম হওয়া লাগবে।
যে তোমার আমেরিকাতে যেটা না হলেও হয়, তখন হচ্ছে আমাদের ওদের জন্য ইঞ্জিনের থ্রাস্ট রেটিং, ইঞ্জিনের থ্রাস্ট রিরেট ডিরেট একটা জিনিস আছে। রিরেট ডিরেট হচ্ছে তুমি যেটা স্ট্যান্ডার্ড থ্রাস্ট তার থেকে 10% বেশি করতে পারবে, 10% কম করতে পারবে। তো আমরা তখন ইঞ্জিনটাকে ওভাবেই ডিজাইন করি যে এটা 10% থ্রাস্ট বাড়ানো যায়, 10% কমানো যায় স্ট্যান্ডার্ডের চাইতে। যারা আমেরিকা বা ইউরোপের কাস্টমার তাদেরকে বলে দিই তোমরা এটা করার দরকার নেই, থ্রাস্ট 10% বাড়ানোর দরকার নেই। যারা মিডল ইস্টে তাদেরকে বলে দিই তোমরা সবসময় রিরেট করবা, মানে 10% বেশি নিবা থ্রাস্ট, কারণ তোমাদের বাতাস হালকা, টেক অফ করতে তোমাদের বেশি ইঞ্জিন পাওয়ার লাগবে, থ্রাস্ট লাগবে। তো এই জিনিসগুলো হচ্ছে রেগুলেটরি অথরিটির মাধ্যমে আসে। এখন রেগুলেটরি অথরিটিকে তুমি যে জিনিসগুলো দিয়ে স্যাটিসফাই করতে হয় এগুলো হচ্ছে সার্টিফিকেশন রিকোয়ারমেন্ট। আর তুমি যখন এই রিকোয়ারমেন্ট গুলো মিট করবা তখন হচ্ছে তুমি এয়ারপ্লেনকে সার্টিফাই করে ফেলা। দিস ইজ কল সার্টিফিকেশন প্রসেস। তাহলে সার্টিফিকেশন কেন? টু এনশিওর দ্যাট তুমি যে জিনিসটা তৈরি করতেছো সেই জিনিসটাতে একটা ইনোসেন্ট পিপলকে বসানোর জন্য এটা রিলায়েবল এনাফ। এবং এই সার্টিফিকেশনের জন্যই পৃথিবীতে তুমি শুধুমাত্র দুইটা কোম্পানি দেখো, পৃথিবীতে মাত্র দুইটা কোম্পানি আছে, বোয়িং এবং এয়ারবাস, যাদের ইঞ্জিনিয়াররা রিয়েলি জানে একটা বড় এয়ারপ্লেনকে কিভাবে সার্টিফাই করতে হয়। দেয়ার ইজ নো আদার থার্ড কোম্পানি ইন দ্য ওয়ার্ল্ড যারা জানে। এবং এই সার্টিফিকেশনের জন্যই অনেকগুলো স্টার্ট আপ আমেরিকাতে চালু হয়েছে, বাট তারা ভ্যানিশ হয়ে গেছে, কারণ সার্টিফিকেশন ফেজে গিয়ে তারা রিকোয়ারমেন্ট আর মিট করতে পারে নাই। ঠিক আছে, এই সার্টিফিকেশনটা হলো সবচেয়ে ক্রুশাল। তুমি যদি আমাকে বলো পৃথিবীতে এত বিলিয়নিয়ার কিন্তু কেউ কেন কাম আপ করে না একটা এয়ারপ্লেন কোম্পানি তৈরি করার জন্য, মানে দিস ইজ দ্য ফিয়ার দে হ্যাভ। কারণ এই জিনিসটা তোমাকে, এই যে স্পেস এক্স এর যে রকেট, ওখানে তাদেরকে এই জিনিসটার মধ্যে দিয়ে যেতে হয় না। সার্টিফিকেশন ইজ নট সো মাচ রোবাস্ট অর এটা নট সো মাচ কমপ্লিকেটেড। হয়তোবা ভবিষ্যতে যাবে যখন তারা এই স্পেস প্রোগ্রামটাকে কমার্শিয়াল পারপাসে ব্যবহার করবে, কমার্শিয়াল ট্যুরিস্ট পাঠাবে, তখন তাদেরকে করতে হবে। বাট এখন যখন অ্যাস্ট্রোনট পাঠায়, অ্যাস্ট্রোনটস দে আর অলরেডি ট্রেন পিপল, সো তাদের জন্য তোমার হচ্ছে এত বেশি রিকোয়ারমেন্ট স্ট্রিক্ট থাকে না যতটা তোমার একটা ইনোসেন্ট মানুষ বা পিপল ইন জেনারেল মানুষের জন্য তোমার যে পরিমাণ রিকোয়ারমেন্ট স্ট্রিক্ট থাকে। লাইক তুমি ধরো আমেরিকা থেকে প্লেনে উঠছো, তোমার বাবা মা ধরে নিশ্চয়ই তুমি সুন্দরভাবে এসে বাংলাদেশে নামবা, রাইট? মাঝখানে এত কিচ্ছা কাহিনী তাদের বোঝার দরকার নাই, টার্বুলেন্স, প্লেনের উইং বক্স ভেঙে গেছে বা অ্যাক্সিডেন্ট হয়েছে, সিঙ্গেল ইঞ্জিন ফেলিওর, ডাবল ইঞ্জিন ফেলিওর, তাদের বোঝার দরকার নাই। দে টুক ইট গ্রান্টেড যে আমার ছেলে প্লেনে উঠছে, সে বাংলাদেশে এসে পৌঁছাবে। বাট মাঝখানে যদি আল্লাহ মাফ করে কিছু হয়, হু ইজ রেসপন্সিবল? ইট ইজ ইউর বোয়িং রেসপন্সিবল, ইউর পিপল আর রেসপন্সিবল। এবং এই যে রেসপন্সিবিলিটির যে রিকোয়ারমেন্ট গুলো, এগুলো সেট আপ করে কারা? এই যে রেগুলেটরি অথরিটি। এবং ওই অথরিটির যে রিকোয়ারমেন্ট ওগুলো মিট করাটাই হলো সার্টিফিকেশন প্রসেস। এয়ারপ্লেনের সার্টিফিকেশন প্রসেস বোঝাই যাচ্ছে যে খুবই কমপ্লেক্স প্রসেস এন্ড অনেক It's a very complex process. It's a very and that's why I, along with my other colleague, are detailed there. কারণ তোমরা হচ্ছে ইনিশিয়াল ফেজে কাজ করো কনসেপ্ট ডিজাইনে, সো তোমরা যেন একবার স্ক্র্যাচ থেকে কি সমস্যা, কি ডেফিসিয়েন্সি, কি ঘাটতি আছে এখানে, সো ইউ ক্যান আস্ক, you can answer the FAA question better because you work as a father of the airplane concept at the beginning phase, so you have the overall idea about the airplane. So FAA যদি তোমাকে কোনো কোশ্চেন করে, you are the best person to answer those. সো দ্যাটস ওয়াই আমাদের টিম থেকে কয়েকজনকে 777X কে ডিটেল করা হয়েছে। আপাতত কয়েক মাস, বেশি 3 থেকে 4 মাস এই প্রজেক্টটা সাপোর্ট করো, দেন ইউ ক্যান কাম ব্যাক টু ইউর মেইন ডিজাইন ওয়ার্ক অ্যাগেন। আপনার একটু রিসার্চ নিয়ে এবার আমরা কথা বলতে চাই। আপনার রিসার্চ পেপার গুগল স্কলারে দেখেছিলাম, পড়িনি, বাট টাইটেলটা দেখেছিলাম যে নেক্সট জেনারেশন ফাইটার প্লেন সম্ভবত। তো এখানে আমার একটা কোশ্চেন যে এই যে নেক্সট জেনারেশন বা ফিফথ জেনারেশন, ফোর্থ জেনারেশন, এই জিনিসটা কিভাবে ডিফাইন করা হয় একটা ফাইটার এয়ারক্রাফটের ক্ষেত্রে? মানে এই জেনারেশন টু জেনারেশন, এটা কি মানে ডিকেডের উপর ডিপেন্ড করে নাকি আদার কোনো টেকনিক্যাল ফ্যাক্টস আছে এখানে? তো এতক্ষণ পর্যন্ত তাহসিন তোমাকে আমি যে প্রশ্নগুলো দিচ্ছি এগুলো সবগুলো আমি নিজে করি। ইটস মাই কাপ অফ টি, দ্যাটস ওয়াই আই গেভ ইউ দ্য অ্যান্সার। ফাইটার এয়ারপ্লেন ডিজাইনের কাজ আমি করি না, ঠিক আছে? সো আমি হচ্ছে কমার্শিয়াল এয়ারপ্লেন ডিভিশনে, বোয়িং এর 3টা বিজনেস ইউনিট আছে, কমার্শিয়াল এভিয়েশন, বোয়িং ডিফেন্স এন্ড স্পেস, আর থার্ড হচ্ছে বোয়িং গ্লোবাল সার্ভিস। তো আমি হচ্ছে কমার্শিয়াল এভিয়েশন সাইডে, প্যাসেঞ্জার এয়ারপ্লেন, এন্ড দ্যাটস হোয়াট আই লাভ। প্যাসেঞ্জার এয়ারপ্লেন আর সো কিউট ইন মাই আইস, আই লাভ দ্যাম প্যাসেঞ্জার এয়ারপ্লেন, ঠিক আছে? মানে অনেক লম্বা, অনেক বিশাল বড় প্লেন, এবং দে আর এক্সপেন্সিভ। তোমার একটা 777X প্লেনের দাম কত তোমার একটা আইডিয়া করতে পারো কিনা আমি জানি না, 4,500 কোটি টাকা, ঠিক আছে? 4,500 কোটি টাকা, এটা টেন্টেটিভ প্রাইস আর কি। আমি যেটা বলতেছি, যেটা অনলাইনে অ্যাভেলেবেল, অরিজিনালটা আমি নিশ্চয়ই তোমাকে বলবো না, যেটা অনলাইনে অ্যাভেলেবেল, যেটা সাধারণ মানুষ দেখতে পারে, সেটাই আমি বলতেছি। ইউ ক্যান সার্চ ইট এন্ড ইউ ক্যান ফাইন্ড দ্য সেম ভ্যালু এনিওয়ে। সো আমি কমার্শিয়াল এয়ারপ্লেন পছন্দ করি, এক্সপেন্সিভ, দেখতে ভালো লাগে আমার কাছে, এই জন্য। বাট ফাইটার এয়ারপ্লেন আমি কখনো কাজ করি নাই,
তো আমার ফাইটার সম্পর্কে যতটুকু নলেজ ততটুকু হচ্ছে জাস্ট একাডেমিক নলেজ, এবং একাডেমিক নলেজের আমি অনেক বড় সাপোর্টার না, কারণ ইন্ডাস্ট্রি আমার যে এক্সপিরিয়েন্স, আমি নভোয়ারে চাকরি করছি বাংলাদেশ এয়ারলাইন্সে, এরপরে এয়ারবাসে কাজ করলাম, এরপরে বোয়িং এ। আমার ব্যক্তিগত অপিনিয়ন, আমি কাউকে ডিমিন করার জন্য বলবো না, ইন্ডাস্ট্রি তোমাকে যে পরিমাণ শিখায় আমার মনে হয় যে এটা আমার ক্ষেত্রে অন্তত একাডেমিয়ার চাইতে অনেক বেশি এটা। সো আমি যদি ইন্ডাস্ট্রিতে মানে বোয়িং এ যদি আমি ফাইটার প্রজেক্টে কাজ করতে পারতাম, তাহলে আমার যে লার্নিং কার্ভ হতো সেটা একাডেমিয়ার চাইতে কয়েকশো গুণ বেশি হতো। তো আমি যে যতটুকু বুঝি তোমার এটা অ্যান্সার জাস্ট শুধুমাত্র আমার একাডেমিক নলেজের উপর বেস করে আমি দিব, ঠিক আছে? কারণ আমার আসলে সত্যি ইন্ডাস্ট্রি লেভেলে ফাইটার এয়ারপ্লেনে কোনো এক্সপিরিয়েন্স নাই আমার, ঠিক আছে? তো এই রিকোয়ারমেন্টস গুলো আমার যতটুকু মনে হয় সেট আপ হয় তোমার হচ্ছে বেসড অন তোমার হচ্ছে একটা গভর্নমেন্ট যখন কোনো একটা প্রজেক্ট, লেটস সে 5th জেনারেশন যে ফাইটার গুলো ছিল, F-22 র্যাপটর বা F-35 হোয়াট এভার, সো ওদের মধ্যে যে রিকোয়ারমেন্ট গুলো ছিল, ধরো যে এটা এরকম তোমার এটার মাক নাম্বার, সুপারসনিক স্পিড বা হাইপারসনিক বা ট্রানজনিক স্পিড এরকম হবে এটার, ঠিক আছে? বা এটার ধরো যে ক্লায়েন্ট পারফরমেন্স এমন হবে, ডগ ফাইটিং এর সময় এরকম কোয়ালিটি থাকতে হবে, লেটস সে পারফরমেন্স রিকোয়ারমেন্ট গুলো, থ্রাস্ট টু ওয়েট রেশিও হুইচ ইজ এ বিগ রিকোয়ারমেন্ট ফর ফাইটার এয়ারপ্লেন, থ্রাস্ট টু ওয়েট রেশিও। এটা খুবই মানে এটা ডিজাইন আমাদের কমার্শিয়াল এয়ারপ্লেনের ক্ষেত্রে ডিজাইনটাকে তোমার হচ্ছে সাইজিং করে মোস্ট অফ দ্য কেসেস ড্রাইভ করে L/D রেশিও, লিফট টু ড্র্যাগ রেশিও কমার্শিয়াল এয়ারপ্লেন। আর ফাইটারের ক্ষেত্রে এখানে ক্রুশিয়াল হচ্ছে থ্রাস্ট টু ওয়েট রেশিও। তো এটা হলো একটা মানে মোটা দাগে এই জিনিসটা ডিকটেট করে অনেকভাবে ডিজাইনটাকে। সো লেটস সে আগের এয়ারপ্লেনের থ্রাস্ট টু ওয়েট রেশিও এটা ছিল, তো এটা এই ধরনের পারফরমেন্স করতে পারতো। এখন আমরা আরেকটু অ্যাজাইল পারফরমেন্স চাচ্ছি, আর একটু বেশি অ্যাগ্রেসিভ পারফরমেন্স আছে, তো থ্রাস্ট টু ওয়েট রেশিও এরকম হওয়া লাগবে। এটার উপর বেস করে অ্যাসোসিয়েট চেঞ্জ আছে, তোমার হাই ম্যানুভারেবিলিটির ব্যাপারটা থাকতে পারে। সো আগে ভার্টিক্যাল টেলের সাইজ এরকম লাগতো, এখন এরকম লাগবে, ঠিক আছে? আগে ধরো যেটা পিছনে ক্যানাড, পিছনে হরাইজন্টাল টেল ছিল, এখন পিছনে হরাইজন্টাল টেল দিয়ে এই পারফরমেন্স মিট করা যাবে না, আমার সামনে ক্যানাড লাগবে। কারণ হরাইজন্টাল টেল যে বাতাসটা পায় এটা হলো ডিস্টার্ব এয়ার, এটা উইং এর উপর দিয়ে যেয়ে তারপরে হরাইজন্টাল টেলে যায়। কিন্তু তুমি যদি ক্যানাড বসার সামনে এস্টেল না বসায়, এটা একবারে ফ্রেশ এয়ারটা পায় সামনে থেকে, এটা পারফরমেন্স বেটার থাকে, আনডিস্টার্ব এয়ার। তো স্টল রিকভারি অনেক কিছু থাকতে পারে যেগুলো আসলে আই ডোন্ট নো ভেরি ওয়েল তাসিন, আমি এখানে স্পেকুলেশন করতে চাই না। আমার মনে হয় এটা হচ্ছে যারা ডেভেলপ করে তারা হচ্ছে এই রিকোয়ারমেন্টটা সেট আপ করে। যেমন আমি এই প্রসেসটা তোমাকে বলতে পারি, যেমন বাংলাদেশে যখন ছিলাম সবাই গল্প করতো আমার কাছে যে লকহিড মার্টিন আমেরিকার প্লেন, বাট এতটুকু পর্যন্তই। বা ধরো যে MiG-29 এটা আমেরিকা রাশিয়ার প্লেন, এতটুকু পর্যন্ত। বা রাশিয়ার প্লেন মানে কিন্তু এটা রাশিয়ার গভর্নমেন্ট বানায় নাই, লকহিড কিন্তু আমেরিকার গভর্নমেন্ট বানায়। এটা কিভাবে কাজ করে শুনো, যখন আমেরিকান এয়ারফোর্স মনে করে যে আমাদের যে প্লেনগুলো আছে ফাইটার, যে প্লেনগুলো আছে সে ফাইটার এয়ারপ্লেনটা এখন বর্তমান যুগের সাথে আর খাপ খাওয়াতে পারতেছে না, রাশিয়া চায়না এরা যে ফাইটার ডেভেলপ করছে এটা এখন আমরা আর এখানে এয়ার সুপিরিয়রিটি মেনটেন করতে পারবো না। তখন দে অ্যাপ্রোচ টু দ্য US গভর্নমেন্ট যে আমাদের এখন নতুন প্লেন দরকার। কি লাগবে? যে আমরা দেখতেছি যুদ্ধক্ষেত্রে আমরা এই জায়গায় পিছিয়ে আছি, আমাদের এরকম একটা প্লেন লাগবে যাতে এরকম মিশন গুলা করতে পারে। তখন হচ্ছে US গভর্নমেন্ট এটা ভ্যালিডিটি যাচাই করে আসলে কি ক্লেমটা সত্য কিনা, ঠিক আছে? তো যদি দেখা যায় না এটা আসলে দরকার আমাদের এখন US সিকিউরিটির জন্য, তখন তারা হচ্ছে বিভিন্ন যে কোম্পানিগুলো আছে বোয়িং, লকহিড মার্টিন, তারপরে নর্থ্রপ গ্রুমেন, তারপরে তোমার রিথিয়ন, এইসব কোম্পানিগুলোকে ডাকে, হেই কাম আপ উইথ এ প্রপোজাল যে এটার আমাদের রিকোয়ারমেন্ট, আমাদের এয়ারফোর্স বলতেছে এই রিকোয়ারমেন্ট মিট করতে হবে, তোমরা একটা নতুন ডিজাইন কনসেপ্ট নিয়ে আসো আমাদের জন্য যে যেগুলো এই মিশনগুলো রিকোয়ারমেন্ট গুলো মিট করতে পারে। তখন হচ্ছে এবার বোয়িং থেকে ডেলিগেট করে দেয়, ধরো আমার মতো যারা আছে তাদেরকে, তোমরা এরকম একটা আমাদের মিশন রিকোয়ারমেন্ট আসছে, এটা মিট করার জন্য তোমরা একটা কনসেপ্ট ডিজাইন করো। তো সবাই মিলে কনসেপ্ট রেডি করে, প্রপোজাল রেডি করে, তারপর সেগুলো গভর্নমেন্টের কাছে দেয়। গভর্নমেন্ট সেগুলো অ্যানালিসিস করে একটাকে চয়েস করে, যেমন F-47 এবার বোয়িং কে চয়েস করছে। তারপর এবার বোয়িং কে গভর্নমেন্ট টাকা দেয় কিভাবে, যে ঠিক আছে তোমাকে আমি $20 বিলিয়ন দিলাম, এটা তো প্লেনটা ডেভেলপ করতে হয়তো বা $40 বিলিয়ন লাগবে, তোমাকে আমি $20 বিলিয়ন দিলাম, তুমি প্লেনটা ডেভেলপ করবো এবং ডেভেলপমেন্টের জন্য তুমি এই $20 বিলিয়ন পুরো খরচ করতে পারবা। তারপর যখন প্রতি ইউনিট প্লেন আমি তোমার থেকে কিনবো এয়ারফোর্সের জন্য, প্রতিটার জন্য আমি আবার আলাদা করে প্রাইস দিব। তো অন টপ অফ দ্যাট তুমি এই $20 বিলিয়ন দিয়ে শুধুমাত্র তোমার যে রিসার্চ বা এমপ্লয়ীদেরকে পালা, ডিজাইন ইঞ্জিনিয়ারদেরকে পালা, এই কাজগুলো তুমি করতেছো না, তুমি এয়ারপ্লেনও ডেভেলপ করতেছো এবং ডেভেলপমেন্ট শেষে ফ্যাক্টরি বানাচ্ছ, টুলস কিনতেছো প্লেন ডেভেলপ করার জন্য, ডিজাইন করতেছো, এবং ডিজাইন এই বানানোর শেষে তুমি প্রত্যেকটা এয়ারপ্লেন যখন আবার এয়ারফোর্সকে ডেলিভারি করবা, প্রত্যেকটার জন্য আমি তোমাকে একটা ইউনিট প্রাইস দিব, তুমি ওখান থেকে প্রফিট করতে পারবা। আবার অন টপ অফ এভরিথিং, যখন তুমি US এয়ারফোর্সের ডিমান্ড শেষ হয়ে যাবে, অন্যদের যদি কিনতে চায়, কাতার, মিডল ইস্ট যেটা কিনে, যেমন F-16 পাকিস্তান ব্যবহার করে, তাই না? ওইসব দেশ যখন কিনে তখন তুমি ওইসব দেশের কাছে বিক্রি করতে পারবা। বাট তোমাকে আমেরিকার এক্সপোর্ট কন্ট্রোল ফলো করতে হবে। যেমন আমেরিকার ফাইটার প্লেন কিনা মানে কিন্তু আসলে একটা প্লেন লিজ নেওয়ার মতো, ওখানে তুমি কোনো এভিয়নিক্স আপডেট করতে পারবা না,
আমেরিকার পারমিশন ছাড়া কিছুই করতে পারবা না, ঠিক আছে? সো এক্ষেত্রে তুমি অন্য দেশের কাছেও বিক্রি করতে পারবা, বাট ইউএস গভর্নমেন্টের যে এক্সপোর্ট রেগুলেশন আছে সেগুলো মানতে হবে। এবং তোমার হচ্ছে তুমি এখান থেকে প্রফিটও করতে পারবা, কোনো সমস্যা নেই, কিন্তু এমন কিছু করা যাবে না যাতে ইউএস এর যে তোমার যে যে টেকনোলজি যেগুলো এগুলো যেন তোমার অন্য কোনো দেশে ট্রান্সফার হয়ে না যায়। এই জন্য তোমাকে আইটার রেগুলেশন বলে, এক্সপোর্ট রেগুলেশন, এগুলো তোমাকে খুব স্ট্রিক্টলি মেনটেন করতে হবে। তো এই প্রসেস হলো পুরো প্রসেসটা কাজ করে ফাইটার এয়ারপ্লেন ডেভেলপমেন্ট। বা তোমাকে গভর্নমেন্ট ডিরেক্টলি ফান্ড করতেছে, তুমি গভর্নমেন্টের জন্য ডেভেলপ করতেছো, ওকে, এখন কোনো কিছু তো ফ্রি না, আমাকে গভর্নমেন্ট টাকা দিচ্ছে, গভর্নমেন্টের জন্য ডেভেলপ করতেছে, বাট আমাকে প্রফিট করতে হবে। প্রফিটটা কোথায় করবা? প্রত্যেকটা ইউনিট যখন তুমি এয়ারফোর্সের কাছে সেল করবে ওখান থেকে টাকা পাবা গভর্নমেন্ট থেকে, আর অন্য দেশের কাছে যখন বিক্রি করবা তখনও তুমি টাকা পাবা। আর সবচেয়ে মজা হলো যে প্লেন কিন্তু বিক্রি করার পরে কিন্তু কাহিনী শেষ না। প্লেন তুমি নিলা, এরপরে যত মেইনটেনেন্স আছে, পার্ট সাপোর্ট আছে, সব তোমার থেকে নিবে। সো এটা একটা লাইফ সাইকেল, বুঝতে পারছো? দ্যাটস হাউ উই মেক দ্য মানি। ওকে, সো এইভাবে হচ্ছে ফাইটার এয়ারপ্লেন ডেভেলপমেন্ট প্রসেসটা কাজ করে। আর তোমার যে কোশ্চেনটা, যে একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশন কিভাবে আসে, উইথ মাই বেস্ট আন্ডারস্ট্যান্ডিং এটা এভাবেই আসে। যখন এয়ারফোর্স থেকে এসে বলে উই আর নো মোর ক্যাপাবল, উই নিড সামথিং নিউ। কি নিউ? এটা ওরা জানে, তারা ব্যাটেলফিল্ডে কি ধরনের প্রবলেম ফেস করছে। যে আমার আগে আমি এই প্রবলেমটা ফেস করছি, এখন আমাকে এটাতে ওভারকাম করা দরকার। যে আমার যে এয়ারপ্লেনের ক্রস সেকশন, নোজ সেকশনটা ইজ নট সাফিসিয়েন্ট স্টেলথ এনাফ, যে কারণে এটা রাডারে ধরা পড়ে যাচ্ছে। সো আমাকে এটা আরো মোর স্টেলদি বানাইতে হবে, হয় এটা জিওমেট্রিক শেপ চেঞ্জ করতে হবে, না ম্যাটেরিয়াল প্রপার্টি চেঞ্জ করতে হবে, বাট আই নিড টু চেঞ্জ ইট। তখন হচ্ছে একটা নতুন জেনারেশনের ধারণা আছে, ওকে এখন 30% রাডার ক্রস সেকশনে ধরা পড়ে স্টেলথ, তো আমরা এটাকে 10% নামায় নিয়ে আসবো ক্রস সেকশন। তো তখন হচ্ছে একটা নতুন জেনারেশনের, এটা একটা জাস্ট একটা রিকোয়ারমেন্ট বলো, এরকম অনেকগুলো মিলে তখন একটা নতুন জেনারেশনের রিকোয়ারমেন্ট সেট করে উইথ মাই বেস্ট আন্ডারস্ট্যান্ডিং। অ্যাগেন আই মাইট বি রং হিয়ার বিকজ আই ডোন্ট ওয়ার্ক ইন ফাইটার, বাট সো এই অ্যান্সারটা তোমাকে আমি আমার ফুললি একাডেমিক নলেজ থেকে দিলাম, বাট কমার্শিয়াল এয়ারপ্লেনে যতগুলো অ্যান্সার দিচ্ছি সবগুলো আই মাইসেলফ ওয়ার্ক, সো আই নো দ্যাট ভেরি ওয়েল। এখন একটু আমি আর কি বাংলাদেশের দিকে যেতে চাচ্ছি। আসলে বাংলাদেশে তো রিসেন্ট টাইমসে দেখা যাচ্ছে যে অনেকেই হচ্ছে নিজেদের প্রচেষ্টায়, যেমন মানিকগঞ্জে একজন হচ্ছে একটা লাইট এয়ারক্রাফটের মতন বানিয়েছিল, আপনি দেখেছিলেন কিনা, ফেসবুকে বেশ ভাইরাল হয়েছিল। তো সেটা সে উড়িয়েছিল, এন্ড সেটা প্রপারলি কাজও করেছিল। তো কিন্তু তাকে দেখা গেল যে কিছু মিডিয়া কভারেজ দিল, কিছু আর্থিক সহায়তা দিল, এন্ড শেষ। তো আসলে আমরা আমরা কিভাবে আগাতে পারি? আমরা যদি জাস্ট এরকম আর্থিক কিছু সহযোগিতা এন্ড জাস্ট একটু মিডিয়া কভারেজ দিয়ে রেখে দিই, আমরা তো অ্যাকচুয়ালি আগাতে পারবো না। আমরা এই এই ধরনের মানুষদেরকে কিভাবে আনতে পারি, তাদের এই যে চেষ্টা নিজে থেকে, এটাকে কিভাবে আমরা একটা ন্যাশনাল এনডিএভারে নিতে পারি, বা ইন্ডাস্ট্রি কোলাবোরেশন বা রিসার্চ কোলাবোরেশন কিভাবে হওয়া উচিত? আপনার আপনার অপিনিয়নটা যদি আর কি শেয়ার করতেন। দিস ইজ এ ভেরি টাফ কোশ্চেন, কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে কোনো কিছু অ্যান্সার দেওয়া আমার জন্য খুবই চ্যালেঞ্জিং। কারণ আমরা খুব একটা অন্যরকম একটা দেশে বাস করি, এখানে মানুষজন আসলে প্রপার নলেজের চাইতে ইমপ্রপার নলেজ দিয়ে বেশি বম্বার্ড আমাদের মাথায়। কিন্তু আমি যতটা পারি রেসপেক্টফুলি বলার চেষ্টা করব। অ্যাগেন, আই এম অনলি রেসপন্সিবল ফর হোয়াট আই সে অ্যান্ড হোয়াট আই থিঙ্ক, বাট হাউ ইউ পারসিভ মাই ইনফরমেশন আই এম নট রেসপন্সিবল ফর দ্যাট। ওকে, এটা আমার বিনীত অনুরোধ যারা শুনবে তাদের জন্য। তো প্রথমে যেটা বলি যে এটা যতটুকু করছে ততটুকু আমার কাছে মনে হচ্ছে অনেক বেশি হয়ে গেছে। কারণ এই জিনিসগুলোর মাধ্যমে আমরা আসলে একটা রং নলেজকে প্রমোট করি, ঠিক আছে? প্রথমে আমাদেরকে যে জিনিসটা বুঝতে হবে, ইঞ্জিনিয়ারিং এবং ক্রাফটম্যানশিপ দুটা দুই জিনিস। ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ক্রাফটম্যানশিপ দুটা দুই জিনিস। দেখো, আমি জুলহাস, সম্ভবত ছেলেটার নাম তুমি যে বললা জুলহাস, তো আমি অনেকবার নিউজটা দেখছি, পড়ছি। ওর বয়সে একটা ছেলে, কত হবে 21-22 বছর বয়স এরকম বা তার চেয়ে কম, এই বয়সে একটা ছেলে কিন্তু অনেক আজে বাজে কাজে জড়ানোর সম্ভাবনা থাকে। তারপর সেখানে ওর বয়সী একটা ছেলে নিজের জমানো টাকা থেকে বা কিছু টাকা জোগাড় করে এরকম একটা ইনোভেটিভ কাজ করা, গঠনমূলক কাজ করা, এটা যদি তুমি আমাকে বলো, হি অলরেডি রিসিভড 100 out of 100, এবং মন থেকে তার জন্য দোয়া, ভালোবাসা। কারণ এরকম বয়সী একজন মানুষ অনেক কাজে গঞ্জিকা সেবন করা, অনেক অনেক কিছুতে এসব কিছু খরচ করতে পারতো, তাই না? হি ডিডেন্ট ডু এনিথিং লাইক দ্যাট। একটা ইনোভেটিভ কাজ করছে, তার ব্রেনকে স্ট্রেস করছে, ঠিক আছে, তার যেটা লিমিটেশন সেটাকে ওভারকাম করার চেষ্টা করছে। নট অনলি দ্যাট, হি বিল্ড দ্য এয়ারপ্লেন অ্যান্ড হি ফ্লিউ ইট বাই হিমসেলফ।
কনফিডেন্স লেভেলের সর্বোচ্চ পর্যায়ে এটা, ঠিক আছে? আমি নিজেও পাইলট ট্রেনিং নিই, সো আই নো ইটস রিয়েলি বিগ কনফিডেন্স। আমি যে প্লেন উড়ে এটা শেষ না, তারপর আমার বিশ্বাস হয় না, কারণ আমি বড় প্লেনের ইঞ্জিনিয়ার, ছোট প্লেনে আই ডোন্ট ট্রাস্ট, শেষ না 2 সিটের প্লেনে, ঠিক আছে? ইয়া এক্স্যাক্টলি। সো সেক্ষেত্রে সে নিজের প্লেন উড়েছে, এটা সত্যি কথা বলতে অনেক বড় অ্যাচিভমেন্ট বাংলাদেশে। বাট যেখানে তাহসিন আমাদের বুঝতে হবে যে আনফর্চুনেটলি ট্রু, আমাদের যে জায়গায় থাকার কথা ছিল আমরা সেই জায়গায় নাই, যে জায়গায় থাকা উচিত ছিল তার ধারের কাছে তো নাই, তার থেকে আমরা মনে হয় নেগেটিভ লেভেলে আছি এ পর্যায়ে আর কি। সো আসলে প্রথম যে কথাটা দিয়ে শুরু করছিলাম ওইটাই মূলত ইঞ্জিনিয়ারিং এবং ক্রাফটম্যানশিপ এক না। উইথ ডিউ রেসপেক্ট টু জুলহাস এবং উইথ ডিউ রেসপেক্ট টু দ্য ফোকস হু শোড দেয়ার ইন্টারেস্ট ফর জুলহাস, তাদের প্রতি যথাযথ সম্মান রেখেই এই যে কাজটা করা হলো, এটা আসলে ইঞ্জিনিয়ারিং না, ইটস এ ক্রাফটম্যানশিপ। ক্রাফটম্যানশিপ হলো কি, তোমার আমেরিকাতে আমার কলিগদেরও নিজেদের বাসায় বা অনেকের তোমার হচ্ছে নিজেদের গ্যারাজের মধ্যে এরকম তোমার হচ্ছে ছোটখাটো তোমার এরকম মেশিন টুলসের জিনিসপত্র থাকে। ওরা হচ্ছে বিভিন্ন জায়গাতে বিভিন্ন পার্টস অর্ডার করে এনে নিজেরা কিছু ক্যালকুলেশন করে ওইটা তোমার হচ্ছে নিজেরা একটা ছোট প্লেন বানায় উড়ায়। এটা কিন্তু আমেরিকাতে খুবই কমন, বিশেষ করে ক্যালিফোর্নিয়ার যে রিভার সাইড এরিয়াটা, ওখানে এই কাজ অনেক হয়, ঠিক আছে? তারপর আমার কলিগরাও করে এটা, নিজেরা নিজেদের হোম বিল্ড এয়ারপ্লেন বানায়। বাট তাদেরটা আমি এটার সাথে তুলনা করবো না, কারণ তার দে নো হাউ টু ডু দ্য ক্যালকুলেশন। এবং আমরা ধরো যে বোয়িং এ আমাদের নিজস্ব কিছু কোড আছে যেটাতে আমরা এয়ারপ্লেন ডিজাইন করি, ওরা নিজেদের জন্য নিজেরা কোড বানায় নিছে বাসায়, কিভাবে লিফট ক্যালকুলেট করতে হবে, ড্র্যাগ ক্যালকুলেট করতে হবে, হ্যাঁ পারফরমেন্স ক্যালকুলেট করতে হবে। সো এটা ইঞ্জিনিয়ারিং এ। আর জুলাসের ক্ষেত্রে যেটা হলো, ধরো তুমি কোনো একটা ইউটিউব ভিডিও দেখছো, ভিডিও দেখে দেখে তুমি জানলা যে, যেমন ইন জেনারেল যেটা বলে যে তোমার উইং এবং হরাইজন্টাল টেইল যেটা পিছনে থাকে, সাধারণত উইং এর যে এরিয়া তার যদি তুমি 21% এরিয়া তুমি যদি হরাইজন্টাল টেলের জন্য দাও, দ্যাট ইজ গুড ফর স্টেবিলিটি এন্ড কন্ট্রোল। সো এগুলো হচ্ছে কিছু ভেরি টেন্টেটিভ অ্যারো মডেলার যারা বাংলাদেশে অ্যারো মডেলিং করে তাদের কাছে এগুলো নর্মাল হিসাব নিকাশ আর কি। এগুলো যদি তুমি ফলো করে বানাও, ইউ ক্যান ডু সামথিং। এবং তুমি কয়েকদিন চেষ্টা করে ফেল হবা, কিছু টাকা পয়সা নষ্ট, আবার তুমি চেষ্টা করবা, করে ফেলবা, এবং একটা সময় আল্লাহ রহমত করলে তুমি পেরেও যাবা, ঠিক আছে? বাট অ্যাগেন দিস ইজ নট দ্য ইঞ্জিনিয়ারিং। এবং রিয়েল ইঞ্জিনিয়ারিং কিভাবে হয়, এটার জন্য ইউনিট টু বি এন এয়ারপ্লেন ডিজাইন ইঞ্জিনিয়ার। যখন তুমি স্ক্র্যাচ থেকে শুরু করবে, দ্যাট উই নো। এখন তুমি যদি আমাকে বলো যে আতিক ভাইয়া আপনি কি এটা আগে জানতেন বোয়িং এ যাওয়ার আগে? না, আমি জানতাম না, আমি শুধুমাত্র একাডেমিয়াতে পড়ছি। বাট এটা কিভাবে কানেক্ট করতে হয়, ডট কিভাবে শুরু করতে হয়, আই ডিডন্ট হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট দ্যাট। বাট আই নো দ্য বেসিক কনসেপ্ট, দ্যাটস ওয়াই বোয়িং হায়ার্ড মি। ওকে, ছেলেটা ফান্ডামেন্টাল জানে, একে আনলে আমরা ট্রেনিং করলে কিছু একটা বানাইতে পারবো একে দিয়ে, ঠিক আছে? সো দ্যাটস ওয়াই দে হায়ার্ড মি। তো ওই ফান্ডামেন্টাল গুলাই হচ্ছে আমাকে ইউনিভার্সিটিতে শিখাইছে। আর বাকি কাজটুকু কি করছে, বোয়িং ট্রেনিং করছে। এবং বোয়িং এর যারা মেন্টর তারা ওয়ার্ল্ডের বেস্ট মেন্টর, কোনো ডাউট নাই। আই মে নট বি দ্য বেস্ট পারসন, বাট আমি যাদের সাথে কাজ করি তারা ওয়ার্ল্ডের বেস্ট পারসন। দে আর গ্রাজুয়েট ফ্রম MIT, স্ট্যানফোর্ড, এবং তারা ওয়ার্ল্ডের বেস্ট পারসন। কারণ পৃথিবীতে যারা এয়ারপ্লেন বানায়, বোয়িং এন্ড এয়ারবাস, ওরাই তো বেস্ট পারসন এই দুইটা ক্যাটাগরির যারা কোম্পানিতে কাজ করে। সো দে আর দ্য বেস্ট পারসন। তুমি ওদের সাথে থাকলে তুমি অটোমেটিক্যালি শিখবা ওদের থেকে ওরা কিভাবে করে। সো এই অপরচুনিটিটা কি মানিকগঞ্জের একটা ছেলের পাওয়া সম্ভব না। সো সে তার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টাটা করে বানাইছে এটা। সে যেটা আমি বলছি অলরেডি সে 100-100 উপরে পেয়ে গেছে, ঠিক আছে? বাট দিস ইজ নট ইঞ্জিনিয়ারিং, এটাকে বলে ক্রাফটম্যানশিপ। আমেরিকাতে এই কাজগুলো অনেকেই করে, যত গ্যারাজে কাজ করে, কোথাও অটো মেকানিক। রাইট ব্রাদার্স কিন্তু সাইকেল মেকানিক ছিল, ইউ নো দ্যাট রাইট? দে এয়ারপ্লেন বানাইছে কিভাবে? লারুইক প্রান্ডলের যে বিভিন্ন লিভ থিওরি গুলো ছিল ওগুলো তারা পড়ছে বসে বসে লাইব্রেরি থেকে বই নিয়ে। ওরা কিন্তু নিজেদের উইন্ড টানেলও ছিল, রাইট ব্রাদার্স এর নিজেদের উইন্ড টানেল ছিল, ওখানে এরোফয়েল টেস্ট করে তারা বানাইছে। তারা হলো স্বপ্রণোদিত স্বশিক্ষিত মানুষ বলে যেটাকে আর কি, ঠিক আছে? এবং এই জন্য তোমাকে আমি কিন্তু পরে বলছিলাম পরবর্তীকালে কেন ডগলাস কোম্পানির ডগলাস এয়ারপ্লেন, বোয়িং কোম্পানির যে ডিজাইন করা ওয়াংশুট ডিজাইন করা যে এয়ারপ্লেন, এটার কাছে কেন ওই যে রাইট ব্রাদার্স এয়ারপ্লেন হেরে গেল? তার কারণ ওরা ছিল ট্রেন্ড ইঞ্জিনিয়ার, যারা যে বোয়িং এর ওয়াংশু, তারপরে ডোনাল্ড ডগলাস, এরা ছিল MIT থেকে পড়া ইঞ্জিনিয়ার। তো তাদের চিন্তা ভাবনার কাছে হেরে গেছিল এই কারণে, কারণ একটা লিমিটেশন আছে। তুমি যখন ক্রাফটম্যানশিপ করবা, ক্রাফটম্যানশিপ হ্যাজ এ লিমিটেশন, ঠিক আছে? আর ইঞ্জিনিয়ারিং এটা হলো তোমার উইদাউট এনি লিমিটেশন, ইউ ক্যান থিঙ্ক ইন এনি ডিফারেন্ট ডাইমেনশন। ইফ ইউ নো ম্যাথমেটিক্স, ইউ ক্যান ইউজ ইট ইন এনি ওয়ে, গুড ওয়ে, ব্যাড ওয়ে, ইদার ওয়ে ইউ ক্যান ইউজ ইট। সো বাংলাদেশের প্রেক্ষাপটে তুমি যেটা বলছো, এই ছেলেটাকে কেন আর উৎসাহ দেওয়া হয় না, আমার মনে হয় এটা যদি আরেকটু উৎসাহ দেওয়া হতো, এটা খারাপ দিকে যেত। ইট কুড গো ফর সামথিং ব্যাড, এবং পুরো জাতিটাকে একটা মিসলিডিং দিকে নিয়ে যেত আমার মনে হয়। সো যেটা করা হয়েছে এটাই ঠিক। বাংলাদেশ কি করতে পারে তাহলে এটা না করে? আমাদের দেশে অনেক ভালো ভালো ছেলে মেয়ে ইউনিভার্সিটি থেকে পাশ করে, MIST থেকে এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করতেছে। আরেকটা ইউনিভার্সিটি আছে বাংলাদেশ এভিয়েশন এন্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি। আই টক সাম অফ দেম, এবং I came from the same background and these guys are really talented. I am amazed by their talent. ঠিক আছে? তো যেটা করা যেতে পারে এই ক্ষেত্রে,
যে এই যে ছেলে মেয়েগুলো আছে সব নট এভরিওয়ান ইকুয়াল, বাট ওদের মধ্যে অনেকেই ক্রিম আউট অফ ক্রিম আছে। তো এদের মধ্যে থেকে সিলেক্ট করে গভর্নমেন্ট হচ্ছে যেটা করতে পারে, ছোটখাটো একটা ইউএভির জন্য একটা প্রপোজাল চাইতে পারে যে আমরা একটা ইউএভি ফ্যাক্টরি দিব লালমনিরহাটে, তোমরা প্রপোজাল সাবমিট করো, দেখবো ওরা অনেক আউটস্ট্যান্ডিং প্রপোজাল নিয়ে আসবে। ঠিক আছে, আউটস্ট্যান্ডিং প্রপোজাল নিয়ে আসবে। তারপর হচ্ছে ওখান থেকে গভর্নমেন্ট একটা চুজ করে ওদেরকে কিছু টাকা পয়সা দিতে পারে যে ফান্ডিং, যেমন আমি বললাম F-47 এর জন্য বোয়িং পেয়েছে, এভাবেই কাজ করে বিদেশে। তবে ওদেরকে কিছু ফ্যাসিলিটি দিতে পারে, ওকে দিস ইজ 20 কোটি টাকা, তোমরা এখন একটা ছোট একটা ফ্যাক্টরি দাও, তোমরা জানো কিভাবে ডেভেলপ করবা। বাট তোমরা যখন এয়ারপ্লেন বানাবা, প্রতিটা এয়ারপ্লেন যখন আমরা বাংলাদেশ এয়ারফোর্স কিনবো এই ইউএভিটা, তোমরা প্রতিটা এয়ারপ্লেনের জন্য টাকা পাবো এবং তোমরা এগুলো অন্য কোম্পানির কাছেও বিক্রি করতে পারবা দেশের বাইরে, কিন্তু আমাদের কিছু নিয়ম কানুন মেনে। যে টেকনোলজি তুমি ট্রান্সফার করতে পারবা না, যেহেতু উই বাংলাদেশ এয়ারফোর্স গিভ ইউ দ্য মানি টু ডেভেলপ ইট, সো আমাদের কিছু নিয়ম কানুন তোমাদেরকে মানতে হবে, এই আর কি। এই নিয়মই কাজটা করে। তো এই ক্ষেত্রে তারা হচ্ছে ইউএভি গুলো ডেভেলপ করতে পারে, আমি বড় প্লেন বলতেছি না, ইউএভি ডেভেলপ করতে পারে এবং এগুলো তোমার হচ্ছে নিজের দেশের চাহিদা মেটাতে পারে, বাইরের দেশেও দিতে পারে। যেমন আমরা হয়তো টার্কি থেকে ড্রোন কিনতেছি, কিন্তু পৃথিবীর অনেক গরিব দেশ আছে, ধরো যে সোমালিয়া, উগান্ডা, ওদের জন্য তো তোমার হচ্ছে টার্কিশ ড্রোন কিনা অনেক কঠিন কিছু, ওরা বাংলাদেশেরটা কিনতে পারে। ঠিক আছে, তো এইভাবে আমরা কাজটা করতে পারি। ঠিক আছে, ছোট স্কেলে শুরুতে ড্রোন, যেহেতু ইউএভি টেকনোলজি এখন খুব পপুলার। আর জুলহাসকে তাহলে কোথায় কাজে লাগানো যায়? জুলহাসকে তুমি ডিজাইন ফেজে কাজে লাগাইতে পারবে না। জুলহাসের জন্য বেস্ট হলো যখন তুমি ফ্যাক্টরি এনভায়রনমেন্ট তৈরি করবা, যে বাংলাদেশ এয়ারফোর্স দিল ওকে ইয়ার 10 কোটি টাকা 20 কোটি টাকা তুমি এখন ফ্যাক্টরি বানাও, জুলহাসকে দিয়ে তুমি ইফিসিয়েন্ট ওয়েতে চিন্তা করাইতে পারবে যে কোন জায়গায় কোন ফ্যাক্টরি অ্যাসেম্বলি লাইনটা বসালে খুব তাড়াতাড়ি তৈরি করা যায়। কারণ হচ্ছে ও হাতে কাজ করছে, ও হাতে কাজ করে জিনিসটা বানাইছে, ও জানে কোথায় পিটফল হইতে পারে, যেটা আমি হয়তো জানি না যেহেতু আমি ফ্যাক্টরিতে কাজ করি না, কোথায় পিটফল হতে পারে, কোথায় লুফল হতে পারে। ঠিক আছে, কোথায় ইফিসিয়েন্ট ওয়েতে তোমার এত মানে ব্যুরোক্রেসি না করো, নিজের একটা হ্যান্ডমেড জিনিস দিয়ে কাজটা করে ফেলা যেতে পারে। যেহেতু ইউএভি তে তুমি মানুষ নিচ্ছ না, সার্টিফিকেশনের ঝামেলা নাই, তো তুমি অনেক ফ্যাশনার অনেক কিছু এত বিদেশ থেকে নাই না, নিজের হাতও বানায় ফেলা যায় অনেক কিছু, জিঞ্জিরাতে বানায় বাংলাদেশে। হ্যাঁ, হি নোজ দোজ থিং, ক্রাফটম্যানশিপ। ক্রাফটম্যানশিপ মানে কি বানানো। ঠিক আছে, কিন্তু ওই যে তুমি যদি এখন বলে ইউএস মানে বাংলাদেশ এয়ারফোর্স একটা প্রপোজাল চাইছে ড্রোন ডিজাইন করার জন্য, এখানে প্রপোজালের মধ্যে ভাইয়া অনেক ক্যালকুলেশন, অনেক ম্যাথমেটিক্স আছে, এটা আমি ওর কাছ থেকে আশা করি না, দরকারও নাই। ঠিক আছে, ওকে আমরা ওর মতো যে কাজে জায়গা ওখানে কাজে লাগাবো, যখন আমরা প্রোডাকশন লেভেলে যাব ওর যে হ্যান্ডস অন এক্সপেরিয়েন্সটা আছে সেটা আমাদের জন্য কাজে লাগবে। এবং আমি বিশ্বাস করি ওর হ্যান্ডস অন এক্সপেরিয়েন্স আমার চেয়ে অনেক অনেক গুণ বেশি। বাট ডিজাইন ফেজে, ডেভেলপমেন্ট ফেজে, অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং ফেজে, ইনিশিয়াল ফেজে তোমার আমার দরকার এই এডুকেটেড ছেলে মেয়েগুলোকে, যাদের এডুকেটেড জাজমেন্ট আছে। ঠিক আছে, এবং এটা তুমি এর চেয়ে বড় উদাহরণ আর প্রয়োজন নেই। রাইট ব্রাদার্সের নিজের কোম্পানি যখন ইউএস নেভির জন্য প্রপোজাল দেয় সেখানে টিকতে পারে নাই বোয়িং এর কাছে এবং ডোনাল্ড ডগলাসের ডিসি এয়ারপ্লেনের কাছে। কারণ কি? সাম অফ দেম দে হ্যাভ দ্য হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স, আর ওরা হচ্ছে ট্রেন্ড ইঞ্জিনিয়ার। সো দুটার মধ্যে ডিফারেন্স আছে, বুঝতে পারছো? এটা হলো ব্যাপার। আর একটা জিনিস অনেক সময় বলে যে তোমার আমেরিকা তো এটা বলে যে বোয়িং সবসময় তোমার যে টপ ইউনিভার্সিটি গুলো থেকে কেন হায়ার করে। যেমন আমি যে ইউনিভার্সিটিতে পড়ি, ইউনিভার্সিটি অফ নর্থ ডাকোটা, সেখানে বোয়িং কখনো জব ফেয়ারে যেত না। ঠিক আছে, কিন্তু তুমি কলম্বিয়া ইউনিভার্সিটিতে যাও, এমআইটি তে যাও, স্ট্যানফোর্ড, ওখানে বোয়িং এর নিজস্ব রিপ্রেজেন্টেটিভ আছে। কেন জানো? কারণ তুমি যখন ইঞ্জিনিয়ারকে হায়ার করতেছো, তোমাকে যখন কাতার এয়ারওয়েজ বা এমিরেটস এরকম বিলিয়ন ডলারের ডিল দিচ্ছে, আমাদের ডোনাল্ড ট্রাম্প যখন কিছুদিন আগে যায় ওখানে দিচ্ছে বিলিয়ন ডলারের ডিল হয়েছে কাতারের সাথে, 160টার মতো বোয়িং প্লেন কিনবে হোয়াইট বডি। তো তারা যখন এই টাকাটা ইনভেস্ট করে, দে ওয়ান্ট টু সি কারা এটা ডিজাইন করতেছে। এই ডিজাইন করবে কারা? তুমি তখন দেখা যাবে হি ইজ দ্য গাই, ডক্টর আতিক ফ্রম ইউএনডি, ওর পিএইচডি আছে, মিস্টার এক্স ফ্রম স্ট্যানফোর্ড, ওর ওখান থেকে মাস্টার্স আছে, এরা ডিজাইন করবে। সো দে গট অ্যাসিউরড ওকে আমার টাকাটা জলে যাচ্ছে না। ঠিক আছে, সো কোম্পানি অ্যাকচুয়ালি সেলিং ইউর প্রোফাইল, তার এমপ্লয়ীদের প্রোফাইল বিক্রি করতেছে যে দিস আর দ্য গাই যারা আমার জন্য এয়ারপ্লেন ডিজাইন করবে। সো ইউ আর রেস্ট অ্যাসিউরড যে তোমার আমরা যেটা দিচ্ছি বগন চগন দিচ্ছি না কিছু, এটা তোমাকে আমি অরিজিনাল জিনিসই দিচ্ছি, তুমি নিশ্চিত থাকতে পারো আমরা ক্রিম আউট অফ ক্রিম দিয়ে এটা ডিজাইন করতেছি, তুমি বেস্ট প্রোডাক্টের ডেলিভারি পাবা। ঠিক আছে, তো এয়ারবাস এই জন্য তোমার হচ্ছে ওরা সবসময় টিউ মিউনিক, যেটা ইউরোপের, আমি এয়ারবাসে কাজ করার সময় দেখছি আমার বেশিরভাগ কলেজ ছিল টিউ মিউনিক, তারপর তোমার আইডব্লিউটিএইচ আখেন, এসব ভালো ভালো ইউনিভার্সিটি গুলা থেকে আসা ছিল। কারণ কি কোম্পানিকে দেখাইতে হয় আমরা বেস্ট প্রোডাক্ট দিয়ে তোমার বেস্ট এয়ারপ্লেনটা ডিজাইন করতেছে। ঠিক আছে, তো এইটা ওই জন্য বললাম যে তুমি এখন যদি বাংলাদেশে তুমি ইউএবি বানাতে চাও, ইউএবি ফ্যাক্টরি দিতে চাও, তুমি অন্য দেশের কাছে বিক্রি করবো, হোক সোমালিয়া, উগান্ডা, তারাও তো দেখতে যাবে এটা কারা বানাচ্ছে। ঠিক আছে, সো ইউ নিড দ্য বেস্ট প্রোডাক্ট ফ্রম ইউর কান্ট্রি। ওকে, আমার দেশে মাত্র 2টা ইউনিভার্সিটি আছে এবং এরা হচ্ছে সেই 2টা ইউনিভার্সিটির বেস্ট প্রোডাক্ট, এর এটা ডিজাইন করতে, এবং এগুলো দরকার। তুমি এখন মুখে মুখে বলা একদিনে, তুমি যখন সেল করতে যাবা, একটা এয়ারপ্লেন সেল করা মেয়ে বিয়ে দেওয়ার মতো বাংলাদেশ আগের দিনের সিস্টেমে আর কি। তোমাকে মেয়ের অনেক গুণগান করতে হয়, এই করতে হয়, সেই করতে হয় বিয়ে দেওয়ার জন্য, গ্রামের দিকে যেটা করে। তো কাইন্ড অফ সেম, তোমাকে অনেক গুণগান করতে হবে এয়ারপ্লেনে যে আমি এটা বেস্ট প্রোডাক্ট দিয়ে তৈরি করছি, বেস্ট পিপল এটা ডিজাইন করছে। এখন জুলাস কোথায় বেস্ট? জুলাস হচ্ছে হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স, ওই জায়গায় সে বেস্ট, তো তাকে তার জায়গায় রাখবো।
যে আমার এখানে এরকম একজন মানুষ আছে যে নিজের হাতে প্লেন বানায় ফেলছিল একার চেষ্টায়। হি ইজ ওভারসিং আওয়ার ইন্ডাস্ট্রি এনভায়রনমেন্ট, ম্যানুফ্যাকচারিং এনভায়রনমেন্ট, সো হি নোজ ভেরি ওয়েল হোয়াট দ্য পিটফল, হাউ টু ওভারকাম দোজ। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে রাইট ম্যানটাকে রাইট জায়গায় যদি তুমি রাখতে পারো, রাখা যায়, তাহলে হচ্ছে তুমি সম্ভব। আর আপাতত তোমার কোশ্চেনে অ্যান্সার দেওয়ার জন্য যে বললা যে মিডিয়া হঠাৎ করে চুপ হয়ে গেছে, ওকে আর কোনো কিছু দিচ্ছে না, দিস ইজ দ্য রাইট থিং টু ডু। আদারওয়াইজ যদি ইমপ্রপার ইনঅ্যাপ্রোপ্রিয়েট মানুষ নিয়ে যদি তুমি নাচানাচি করো, দ্যাটস এ বিগ প্রবলেম, দ্যাট উইল লিড ইউ টু দ্য রং প্লেস। আদারওয়াইজ সেটা তো আমেরিকায় করতে পারতো, রাইট ব্রাদার্স প্লেন বানাইছে, তাহলে ওরে আমি সব কন্ট্রাক্ট দিব, এয়ারফোর্সের গুলো সব ও পাবে, তোমার নেভির গুলো সব ও পাবে। তাহলে ডগলাস কেন আসলো, বোয়িং কেন আসলো? Because they are designer better, they are educated engineer, they are trained engineer. Okay, William Boeing সে best engineer ছিল না, he was a businessman, but he hired the top guy from MIT, ওয়াংশু, এমআইটি টপ ইঞ্জিনিয়ার। তারই এক ফ্রেন্ড হলো যে ডোনাল্ড ডগলাস, সে তার নিজের কোম্পানি দিছিল যে ডিসি এয়ারপ্লেন। এখন ডিসি এয়ারপ্লেন পরবর্তীকালে কত বড় কোম্পানি এসে তোমাকে তো বলার দরকার নেই। DC-10 প্লেন ছিল বাংলাদেশ বিমানে একসময়। ঠিক আছে, এরা সবাই এমআইটি স্টুডেন্ট ছিল, এমআইটি গ্রাজুয়েট। ঠিক আছে, সো হোয়াট বাংলাদেশ ডিড, ইট ইজ রাইট, এটা আরো আগে করা ছিল। ওই জন্য যেটা দরকার ছিল, যে পরিমাণ টাকাও খরচ করছে তার সাথে কিছু এক্সট্রা টাকা দেওয়া দরকার, যেহেতু এরকম বয়সী ছেলে যাতে এরকম একটা ভালো কাজ করছে, তাকে উৎসাহ দেয়া। বাট ইউ ক্যান নট ডু মোর দ্যান দ্যাট, কারণ এটা তাহলে ডিজাস্টার ডেকে নিয়ে আসবে, অন্যদিকে লিড করবে। ঠিক আছে, এবং এটা একটা মিসকনসেপ্ট দাঁড়ায় যাবে যে তুমি গ্যারেজে বসে প্লেন বানানো যায়, ইউনিভার্সিটি, নো, you can build the airplane there, but who will sell your who will buy your airplane? তুমি গ্যারেজে বসে বানাচ্ছো, who will buy your airplane? যদি তাই হতো তাই তো রাইট ব্রাদার্স এর এয়ারপ্লেনই কিনতো, রাইট ব্রাদার্স এর এয়ারপ্লেনই তো কিনতো ইউএস এয়ারফোর্স বা তোমার হচ্ছে বোয়িং, এই মানে নেভি। এবং যখন তোমার হচ্ছে বোয়িং নেভির যে কন্ট্রাক্ট যেটা জিতে, বোয়িং 2 যে এয়ারপ্লেন যেটা, এটা তো তোমার রাইট ব্রাদার্স তখন জীবিত ছিল। তার কাছে খারাপ লাগে না এটা যে আমি এয়ারপ্লেন ডিজাইন করলাম, বানালাম, আমাকে ফেলে দিয়ে বোয়িং এর এয়ারপ্লেন কিনলো? ইটস নট অ্যাবাউট ইউর ইগো অর ইউর হিস্ট্রি, ইটস অ্যাবাউট হোয়াট ইউ ক্যান ব্রিং টু দ্য টেবল। ওকে, সো তুমি যা চিন্তা করো, তুমি একটা ইউভি বাংলা বাংলাদেশে সোমালিয়া থেকে কিনতে আসছে, কে ডিজাইন করছে? ডাজন্ট মেক সেন্স। হোয়াট ইজ একাডেমিক ব্যাকগ্রাউন্ড? তোমাকে বিজনেস করতে গেলে অনেক কিছু মাথায় রাখতে হয়। সো রাইট মানুষকে রাইট জায়গায় বসাইতে হবে। ঠিক আছে, ওর জন্য হলো ক্রাফটম্যানশিপে ও আমাদের চেয়ে অনেক ভালো, ওকে ক্রাফটম্যানশিপের কাজগুলো দেওয়া যেতে পারে। যখন আমরা আসলে এরকম একটা বিজনেসের দিকে যাব, ইন্ডাস্ট্রি এনভায়রনমেন্টও ভালো করবো, ও দেখবে একাডেমিক বইপত্রতে বিরক্ত হয়ে যাবে, দরকার নেই। যে যে কাজে ভালো তাকে আমরা সেই কাজে রাখবো। ঠিক আছে, এই আসলে আমিও আর কি এটাই মনে করি যে না, আমাদের এই একটা প্রপার কম্বিনেশন দরকার, যে ম্যানুফ্যাকচারিং হ্যাঁ যে হ্যাঁ, লাইন এন্ড একাডেমিক ট্রেনিং, যে এই দুটোর প্রপার কম্বিনেশন এন্ড রাইট পারসন রাইট জায়গায় থাকলে আমরা হয়তো ভবিষ্যতে নিজেদের এয়ারপ্লেন ইউএভি থেকে শুরু করে আস্তে আস্তে যেতে পারবো। হ্যাঁ, তোমাকে আমি যেমন এক্সাম্পল হিসেবে দিই, আমি তো ওই যে আগামী সপ্তাহে আমাদের সিয়াটল ফ্যাক্টরিতে যাব। ফ্যাক্টরিতে যারা কাজ করে বেশিরভাগ হলো তোমার হচ্ছে 12th গ্রেড পাস বা তোমার হচ্ছে অ্যাসোসিয়েট ডিগ্রি, তাদের কিন্তু কোনো ব্যাচেলর ডিগ্রিও নাই। মানে এখানে ইন্টারমিডিয়েট পাস করাকে বলে 12th গ্রেড পাস। তারপর তারা মেকানিক হয়ে যায়, তারা হাতে কলমে কাজ শিখে টেকনিশিয়ান হয়। তারাই কিন্তু প্লেনে রিভেটিং করতেছে, রিভেট গান চালাচ্ছে, প্লেন বানাচ্ছে, নিজের হাতে বানাচ্ছে। তো এরা হচ্ছে মেকানিক, বা আরেকটু সিনিয়র হলে এদেরকে বলা হয় টেকনিশিয়ান। আর ওখানে ইন্ডাস্ট্রিতে যে তাদের কাজগুলোকে ওভারসি করার জন্য একজন গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার থাকে, যে হলো আইপি ইঞ্জিনিয়ার বলে বাংলাদেশে, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ার, বা ক্ষেত্র বিশেষে নর্মাল কোনো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার থাকে। বাট ওদের ক্ষেত্রে সর্বোচ্চ বিএসসি ডিগ্রি বা ব্যাচেলর ডিগ্রির উপর আর কোনো ডিগ্রি দরকার নেই ইন্ডাস্ট্রি এনভায়রনমেন্টে কাজ করার জন্য, কারণ ওখানে কোনো রিসার্চ ডেভেলপমেন্ট হচ্ছে না। হওয়া কাজ তুমি এটা বারবার রিপিটেডলি করতেছো, তোমার দায়িত্ব হলো প্রসেসটা যেন ঠিকভাবে হয়। ওখানে বিএসসি ডিগ্রির চাইতে উপরে আমি কাউকে দেখি নাই আমাদের ফ্যাক্টরিতে। বাট তুমি যেখানে আমি ডিজাইন সেন্টারে কাজ করি, ওখানে ক্যালটেক থেকে পিএইচডি করা, এমআইটি থেকে পিএইচডি করা, হার্ভার্ড থেকে পিএইচডি করা, স্ট্যানফোর্ড থেকে পিএইচডি করা, অহরহ। দ্যাটস ওয়াই আই নিডেড এ পিএইচডি। ঠিক আছে, এটা হলো কোথায় কাজ করতেছো তুমি। ঠিক আছে, ওইটা হলো ইম্পর্টেন্ট। যে ফ্যাক্টরিতে যে কাজ করতেছে সে ওই ইঞ্জিনিয়ার, সে ডিল করতেছে তার ওয়ার্কারদেরকে নিয়ে বা তার টেকনিশিয়ান মেকানিককে নিয়ে। বাট তুমি যে ডিজাইনের কাজ করছো, তুমি ডিল করতেছো এয়ারলাইন্সের সিইও দের সাথে ডিল করতেছো, তুমি ডিল করতেছো কোম্পানির টপ ম্যানেজমেন্টের সাথে। দিস ইজ দ্য এয়ারপ্লেন, দিস ইজ দ্য ফিউচার, উই ওয়ান্ট টু বিল্ড ইট। সো এটা তোমার কাজের রিকোয়ারমেন্ট অনুযায়ী তুমি কাদের সাথে ডিল করবে, সেই জন্য তোমাকে রাইট মানুষটাকে রাইট জায়গায় নিতে হবে। ইউ ডোন্ট নিড এ পিএইচডি ডিগ্রি টু ওয়ার্ক ইন দ্য ফ্যাক্টরি, বাট ইউ নিড এ পিএইচডি ডিগ্রি টু ওয়ার্ক ইন দ্য ডিজাইন সেন্টার। ইটস বেস্ট ফর ইউ। বাধ্যতামূলক না, বাট ইট ম্যাচ উইথ ইউ, ইট গোজ উইথ ইউ। আপনার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স যেটা আর কি আপনি বলছিলেন, আমি ওই এটা আর কি নিয়ে ডিসকাস করবো ভাবতেছিলাম, যে আপনার হচ্ছে পার্সোনাল এয়ারপ্লেন চালানোর অভিজ্ঞতা। তো এটার ব্যাপারে যদি একটু শেয়ার করতেন, এক্সপিরিয়েন্সটা কেমন, ওইখানকার লাইসেন্সিং প্রসেস সংক্ষেপে আর কি যতটুকু সম্ভব। কারণ বাংলাদেশে তো এরকম নাই ওকে, যে
নিজের ইচ্ছায় বা এরকম সিঙ্গেল বা এয়ারক্রাফট চালানোর কোনো প্রসেস বা সিস্টেম? প্রথম তো সাকসেসফুল এয়ারপ্লেন আসলে আমেরিকাতে ডেভেলপ করে রাইট ব্রাদার্স, তাই না? তো আমেরিকাতে এই জিনিসটার যে ফ্রিডম, পৃথিবীর কোনো দেশে এটা নাই এবং ইউরোপেও নাই। এত এত ফ্রিডম দেন আমেরিকাতে। তুমি নিজের বাড়ির গ্যারেজও প্লেন রাখতে পারো, এবং কিছু কিছু কমিউনিটি আছে যেখানে প্রতিটা বাড়ি বাড়ি ওই কমিউনিটিতে যারা থাকে তাদের সবার, ক্যালিফোর্নিয়াতে ওই কমিউনিটিটা, ওই কমিউনিটিতে যারা থাকে তাদের সবার গ্যারেজে একটা করে প্লেন আছে, ওরা গ্রোসারিতে যায়, দোকানে যায়, প্লেন চালায়, ঠিক আছে? তো আমেরিকাতে এই সুবিধাটা আছে, বাট সব দেশে এটা নাই, আশা করা ঠিক না। তো আমার ক্ষেত্রে এটা কেন হলো, আমি যখন বোয়িং এ আসি, লোক আমি এটা বারবার তোমাকে বলছি, মানে আমি কেন এয়ারবাস ছেড়ে বোয়িং এ আসার তার অন্যতম কারণ হলো দ্য টিম আই ওয়ার্ক উইথ। মানে এয়ারবাসের যে টিমটা, এরকম যে টিমটা যারা এয়ারপ্লেন ডিজাইন করে, ডেভেলপ করে, ওই টিমটা আমেরিকাতে না, ওই টিমটা হলো ফ্রান্সের তুলুসে। সো আমি যদি ওই টিমে কাজ করতে চাই, আমাকে আমেরিকা ছেড়ে তুলুসে যেতে হবে, যেটা আমার পক্ষে সম্ভব ছিল না তখন। তো সেজন্য আমি আসলে বোয়িং এ আসি, আর বোয়িং ছিল আমার ফেভারিট কোম্পানি, কাজ করার জন্য ড্রিম কোম্পানিও বলতে পারো। এটা একটা কারণ। তো আমি যখন এখানে আসি, দিস পিপল আর দ্য বেস্ট পিপল ইন বোয়িং, এটা আমার বলতে কোনো ডাউট নাই। এটা কারণ আমার বোয়িং এ অনেক রকমের ইঞ্জিনিয়ার আছে, আমাদের 100 থেকে 150 রকমের স্কিল কোড আছে। যারা এয়ারপ্লেন ডিজাইন স্কিল কোডে যারা, তারা হলো টপ স্কিল কোড। বোয়িং এর 100 থেকে 150 স্কিল কোডের মধ্যে এটা হলো টপ স্কিল কোড নাম্বার 1। তো আই মাইট নট বি দ্য বেস্ট, আমি এটা হাম্বল ভাবে বলি, বাট আমি যাদের সাথে কাজ করি দে আর দ্য বেস্ট, কোনো ডাউট নেই, আনডাউটেডলি। এবং তাদের একাডেমিক প্রোফাইল বলো, ক্রেডেনশিয়াল বলো, ইচ অফ দেম আর সুপারস্টার ইন দেয়ার ফ্যামিলি, ঠিক আছে? তারা সুপারস্টার টাইপ। তো এদের এত অ্যাচিভমেন্ট জীবনে, তুমি এরা এমআইটি থেকে পিএইচডি করছে, এমআইটি থেকে ব্যাচেলর পড়ছে অ্যারোনটিক্যালে, তবে স্ট্যানফোর্ড হয়তো বা মাস্টার্স করছে, আবার এমআইটি তে পিএইচডি করছে, পাইলট লাইসেন্স আছে। তুমি যখন এরকম প্রোফাইল হোল্ডারদের সাথে বসবা, তখন তুমি অটোমেটিক্যালি মোটিভেট হবা। বলে না বাংলাদেশের যে সঙ্গ দোষে লোহা ভাসে, এর উল্টাটাও হতে পারে। তুমি যদি ইউ আর দ্য অ্যাভারেজ অফ দ্য 5 পিপল দ্যাট ইউ হ্যাং আউট উইথ, ঠিক আছে? তো আমি যখন এই মানুষগুলোর সাথে যখন মিশছি, এদের কনভারসেশনের টপিক গুলাই আলাদা। লেটস আমি বাংলাদেশে যখন চাকরি করতাম, ওখানে যে ওয়ার্ক এনভায়রনমেন্টে সবাই যখন কথা বলতে, কি হতো যে বাজারে গেলে জিনিসপত্রের দাম বেড়ে গেছে, ভাল লাগে না, গরম পড়তেছে, এগুলো ছিল টপিক কথা। এখানে আমাদের টপিক যেগুলো নিয়ে কথা হয়, কে উইকেন্ডে কোন জায়গায় গেছে তার প্লেন চালায়, যে একজন আরেকজনের সাথে কথা বলে, এই উইকেন্ডে আমরা সান্টা মনিকা গেছিলাম আমার ওয়াইফ সহ, 1.5 ঘন্টা ফ্লাইট করে গেছে, ওখানে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে বার্গার নাকি খুব ভালো, চিজ বার্গার, ওটা খেয়ে আসছি, হ্যামবার্গার খেয়ে আসছি। তো এগুলো হচ্ছে ওদের গল্পের টপিক। So, as a colleague of them, you also want to be the part of this discussion, right? তুমিও তো চাইবা যে এই কনভারসেশনে তুমিও কন্ট্রিবিউট করো, ঠিক আছে? ওদের ডিসকাশন গুলো এমন যে আমার বাচ্চা সকালবেলা বলতে সে ওই জায়গায় যাবে, ওখানে আমি গ্যারেজ থেকে হ্যাঙ্গার থেকে প্লেন নিয়ে ওখানে চলে গেছি, তারপর বাবা মেয়ে সময় কাটায় চলে আসছে একটা বার্গার খেয়ে। তারপরে ওর ওয়াইফ ধরো যে তোমার এখানে এখানে একটা খুব ক্যাটালিনা আইল্যান্ড, এখানে খুব ফেমাস হানিমুন প্লেস আছে আমাদের এখানে ক্যালিফোর্নিয়াতে, ওয়াইফের সাথে সে গেছে তোমার অ্যানিভার্সারি পালন করতে ক্যাটালিনা আইল্যান্ডে। তো এগুলো হচ্ছে তাদের টপিক, কথাবার্তা বলার। হ্যাঁ, এইগুলো তো, এই টপিক গুলো তো আমি শুনতাম, শুনে আমার বলে যে তারা, আমার তো এখানে তো ইভেনচুয়ালি আমি হয়তো বা কোয়ালিফাইড না, কিন্তু আল্লাহ তো আমাকে তৌফিক দিছে এদের সাথে কাজ করার একই টিমে। সো হোয়াই নট মাইসেলফ। আর আমার তখন বয়স ছিল 29 বছর যখন আমি জয়েন করি। সো আমার হাতে প্ল্যান্টি অফ টাইম। বোয়িং এ আমার ইঞ্জিনিয়ার যারা, ইভেন আমার প্রজেক্টে যারা কাজ করে, আমি প্রজেক্ট লিড, আমার সাথে ইঞ্জিনিয়ার আছে 72 বছর 75 বছর বয়সী। সো দে ওয়ার্ক ইন মাই টিম and I lead them as a project leader of that project, 777X certification project. So এটা এই জন্য বললাম যে তাদের মধ্যে তো চাইলে আমিও হইতে পারি, আমার তো এখন এনাফ টাইম আছে সামনে। তখন হচ্ছে আমি জানি যে কিভাবে ট্রেনিং নেওয়া যায়। আমাদের অফিসের পাশেই তোমার হচ্ছে ফ্লাইট ট্রেনিং স্কুল আছে। তো এখানে তোমার হচ্ছে অবশ্যই টাকা খরচ করতে হবে। এখন তাহসিন, এক একটা মানুষের এক একটা জিনিসের শখ থাকে। মানুষ যারা আমেরিকা আসে, অনেকের শখ থাকে যে আমি তাড়াতাড়ি একটা বড় গাড়ি ভালো একটা গাড়ি কিনবো, মার্সিডিজ, বিএমডাব্লিউ, বা আমি একটা বাড়ি কিনবো, বড় বাড়ি কিনবো, যেটা বাংলাদেশে সম্ভব ছিল না। এটা অনেকের শখ থাকে, এটা ভালো শখ। বাট আমার শখটা ছিল সবসময় আমি নিজে কেন্দ্রিক আর কি, যে আমার যে আমি ভালো জায়গায় পড়াশোনা করব, ভালো ডিগ্রি নিব, ভালো জায়গায় কাজ করব। যখন আমি চাকরি খুঁজি, আমার টার্গেটই ছিল আমি কোনো নর্মাল জায়গায় কাজ করব না। তো তারপরে এখন যখন এখানে আসি বোয়িং এ, আমি টপ টিমে আল্লাহর রহমতে কাজ করার সুযোগ পাইছি, ডিজাইন টিমে। তো আমার ইচ্ছা ছিল যে আমি এই মানুষগুলোর মতোই নিজের, আই উইল বিল্ড মাইসেলফ লাইক দ্যাম। যে আই ওয়ান্ট টু বি এ পার্ট অফ দ্যাম। আর এটা তো বাংলাদেশে যারা জন্মায় সবারই প্লেনের প্রতি একটা ফ্যাসিনেশন থাকে। এটা আমি না, তুমি না, সবারই আছে, যে প্লেন কিভাবে চালায়। এটা তো একটা আছেই, তার সাথে তুমি আবার যে সঙ্গ দোষ, যেটা সঙ্গ দোষ, তোমার আশেপাশে যে মানুষজনকে দেখে তুমি ইন্সপায়ার হচ্ছ। হ্যাঁ, তুমি এটা অবাক লাগবে না, তুমি একজনের সাথে কাজ করতে, হি ইজ এ পিএইচডি ফ্রম এমআইটি, তার পাইলট লাইসেন্স আছে, হোয়াট হি ডাজন্ট হ্যাভ, তার সবকিছুই আছে, ঠিক আছে? কনভার্টেবল গাড়ি আছে, ঠিক আছে? তো
তো আমি তখন তোমার হচ্ছে তাদের সাথে কথাবার্তা বলে জানলাম যে কিভাবে তারা ফ্লাইট ট্রেনিংটা করছে। সো দে টট মি দ্য ওয়ে, তারা আমাকে রাস্তা দেখাইছে। পাশেই আমাদের ফ্লাইট ট্রেনিং স্কুল আছে, আমি ওখানে এনরোল করলাম। আর আমেরিকাতে ফ্লাইট ট্রেনিং বাংলাদেশে যেমন লাগে যে তোমার 30-40 লাখ টাকা তোমাকে দিতে হয়, ওরকম না। ধরো তুমি আজকে 1 ঘন্টা ফ্লাই করবা, 1 ঘন্টার জন্য হয়তো বা $200 বা $300 ইনস্ট্রাক্টর সহ। তুমি ওই $200 বা $300 কাউন্টারে গিয়ে জমা দিলে তোমাকে 1 ঘন্টা প্লেন সহ নিয়ে ফ্লাই করতে দেয় আর কি। ছোটবেলায় আমরা যেমন গ্রামে সাইকেল ভাড়া করতাম এভাবে, আমি জানি না এখন আছে কিনা, 1 ঘন্টার জন্য সাইকেল 10 টাকা 15 টাকা দিয়ে নেয়া। তো আমেরিকাতে এটা করা যায়। তুমি ধরো আজকে 2 ঘন্টা ফ্লাই করবা, $600। তো $600 তুমি কাউন্টারে দিলে তোমাকে প্লেনের চাবি বুঝাই দিবে, ইনস্ট্রাক্টরও দিবে, তুমি ইনস্ট্রাক্টরের সাথে যে লেসন নেবে। এবং তুমি ধরো যে এই মাসে তুমি চাচ্ছ যে 2 সপ্তাহ মানে 2 দিন উঠবা, তো তুমি 2 দিনের টাকা পে করলে 2 দিন উঠতে পারবা। তুমি যদি চাও যে না আমি সামনে পরীক্ষা দিব, লাইসেন্স দেবো, আমাকে বেশি ফ্লাই করতে হবে, তুমি তখন বেশি উঠবা বেশি টাকা দিয়ে। এটা খুবই ফ্লেক্সিবল, এত ফ্লেক্সিবল হলে বাংলাদেশে অনেকে চেষ্টা করতো। তো এখানে আসলে বাচ্চারা যেমন বাংলাদেশে আমাদের বাবা মারা যেমন ইউনিভার্সিটির খরচ দেয় ওরকম না, কিন্তু বাচ্চারা বেশিরভাগ ক্ষেত্রে নিজেদের টাকা নিজেরাই উপার্জন করে। তো আমি যাদের সাথে ফ্লাইট ট্রেনিং করছি অনেকে হাই স্কুল পাস ছিল, আমার চেয়ে বয়সে ছোট। ওরা অনেকে তোমার দেখা যায় যে 2 সপ্তাহ কাজ করতেছে, কিছু টাকা জমায় একদিন ফ্লাই করতেছে, আবার কিছুদিন কাজ করে আবার টাকা জমা আবার ফ্লাই করতে আসতেছে। এভাবে যখন ওদের 60 থেকে 70 ঘন্টা হয়, এটা মিনিমাম রিকোয়ারমেন্ট। তারপর তুমি হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট 40 ঘন্টা লাইসেন্স পাওয়ার জন্য ফ্লাইট এক্সপিরিয়েন্স। বাট 40 ঘন্টায় কেউ পায় না, এটা 60 থেকে 70 ঘন্টা লাগে। এই যে এয়ারপোর্টে লং বিচের লস অ্যাঞ্জেলেসের যে এয়ার স্পেস, এটা খুব বিজি এয়ার স্পেস, অনেক বেশি রেডিও কমিউনিকেশন করতে হয়। তো এটা 60 থেকে 70 ঘন্টা লাগে। তো এভাবে যখন 60 থেকে 70 ঘন্টা হয়, এটা কিন্তু বেশি না। তুমি যদি 1 বছরে 5 ঘন্টাও উড়ো, তাহলে তুমি 12 বছরের মধ্যে কিন্তু পাইলট লাইসেন্স পেয়ে যাবে। তো 5 ঘন্টা তো কেউ উড়ে না 1 বছরে, মিনিমাম তো 30 থেকে 40 ঘন্টা। আমি যেমন প্রথম বছরে 40 ঘন্টা ফ্লাই করছি, ঠিক আছে। আর আমি তো মোটামুটি ভালো তো আর্ন করতে পারি, যত বোয়িং এর চাকরি করি। সো আমি ওটা দিয়ে নিজের টাকা দিয়ে নিজে নিজে শিখে ফেলছি। তো এটা তুমি হচ্ছে তোমার ওরকম ফিক্স না যে তুমি পাইলট ট্রেনিং নিবা আমেরিকাতে, যে আসো বান্ডিল 40-50 লাখ টাকা নিয়ে আসো জমা দাও। ইটস নট লাইক দ্যাট। হ্যাঁ, তুমি যদি $200-300 যদি হয় তোমার কাছে জমে, $300 মানে বাংলাদেশি টাকায় ধরো 35,000 টাকা, এটা নিয়ে তুমি যেতে পারবে, 1 ঘন্টা ফ্লাই করতে পারবা। 1 ঘন্টা হয়ে গেল তোমার লাইফে, 1 ঘন্টা তুমি লগ বইতে এন্ট্রি করলা। এভাবে যখন 60-70 ঘন্টা হয়ে যাবে, তুমি তখন পাইলট লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করে পাইলট লাইসেন্স পেয়ে যেতে পারবে। সো ইটস নট সো ডিফিকাল্ট অ্যান্ড ব্যুরোক্রেটিক লাইক বাংলাদেশ, এই আর কি। দ্যাটস ওয়াই আমেরিকাতে পাইলট অনেক অনেক পাইলট, এবং দ্যাটস ওয়াই আমেরিকাতে পাইলটিংটা কোনো লুক্রেটিভ প্রফেশন না। আমার কলিগদের মধ্যে অনেকেই আছে যারা এয়ারলাইন্সের পাইলট ছিল। আর আমেরিকাতে তুমি ইন্টারমিডিয়েট পাস করে বাংলাদেশের মতো পাইলট হয়ে যাওয়া যায় না। ইন্টারমিডিয়েট পাস করে পাইলট ট্রেনিং নিবা তারপরে এয়ারলাইন্সে চলে যাবো ওরকম না। যারা আমেরিকাতে এয়ারলাইন্সের পাইলট বেশিরভাগেরই ইউনিভার্সিটি ডিগ্রি আছে, এবং এদের ক্ষেত্রে বেশিরভাগের মধ্যে অনেকেই তোমার এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ব্যাচেলর করে, যেমন পার্ডু ইউনিভার্সিটি, এমব্রি-রিডেল এরোনটিক্যাল ইউনিভার্সিটি, এগুলো হচ্ছে টপ ইউনিভার্সিটি যেখানে পাইলটরা প্রডিউস হয় আর কি আমেরিকাতে। তো ওখানে যারা পাইলট ট্রেনিং নেয় ওদের এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং ওরা ব্যাচেলর ডিগ্রি করে, আবার সাথে সাথে পাইলট ট্রেনিংটাও করে। তো পাস করার পর ওরা কেউ এয়ারলাইন্সে যায়, কেউ বোয়িং এর মতো বড় বড় কোম্পানি বা অন্য ছোটখাটো কোম্পানিতে চাকরি করে। তো আমার সাথে যে কলিগ আছে এদের মধ্যে আই উড সে এখন যে টিমে আমি কাজ করি 50% এয়ারলাইন্সের পাইলট ছিল তারা। ওইটা ছেড়ে বোয়িং এ আসছে, কারণ কারণ বোয়িং পেজ দেম বেটার দেন এয়ারলাইন্স। এয়ারলাইন্স হচ্ছে ভালো পে করে, সেজন্য চলে আসছে। আর সুন্দর ফ্যামিলি লাইফ মেনটেন করা যায়, 9টা 5টা অফিস, ফ্যামিলিকে টাইম দিতে পারবা। তো বাংলাদেশে যেমন পাইলটদের যে লাইফটা যেমন অনেক লাক্সারিয়াস অনেক লুক্রেটিভ, আমেরিকাতে কিন্তু তা না। আমেরিকা হচ্ছে দেশটা হলো টেকনোলজির দেশ। এখানে সবচেয়ে ওয়ান অফ দ্য বেস্ট প্রফেশন হচ্ছে তুমি যদি ইঞ্জিনিয়ার হও এবং টপ জায়গায় চাকরি করতে পারো, তোমার ফিউচার ক্যারিয়ার প্রসপেক্ট অনেক বেশি। আর এটা কেন তার কারণটা হচ্ছে আমেরিকা হচ্ছে ইনোভেশনের দেশ। দে উইল নট পে ইউ মানি ফর সামথিং রিপিটিটিভ ওয়ার্ক। মানে তুমি ধরো পাইলট ট্রেনিংটা তুমি শিখলে, একই কাজ তুমি সারা জীবন করতেছো, এটা হলো রিপিটিটিভ ওয়ার্ক। এটার জন্য তোমাকে ওরা এত বেশি টাকা দিতে রাজি না, ওদের ফিলোসফিটাই এমন আমি দেখছি। ওরা তোমাকে ওই জবগুলোর জন্য হায়েস্ট মানি দিবে যেখানে তুমি একটা কিছু শিখবা, ওইটা শিখে ওইটাকে কাজে লাগায় তুমি নতুন নতুন ইনোভেশন করবা। ওইসব জবগুলোতে ওরা তোমাকে বেশি টাকা দেয়, ঠিক আছে, যেমন ইঞ্জিনিয়ারিং বলো বা এই ধরনের সাইন্টিফিক যে কাজগুলো ওগুলাতে। সো দ্যাট ইজ ওয়াই। কিন্তু তাহলে তারা কারা এয়ারলাইন্সে কাজ করে? যাদের প্যাশন ওটা ফ্লাই করাটাই, যাদের প্যাশন, যারা ফ্লাই করতে ভালোবাসে, ঠিক আছে। যেমন আমি যখন পাইলট ট্রেনিং নিয়েছিলাম আমি খুব আগ্রহ নিয়ে উৎসাহ নিয়ে শুরু করছিলাম, বাট যখন আমি শেষ করি তখন আমি দেখলাম যে আসলে আমি প্লেন উড়ানোর চাইতে প্লেন ডিজাইন করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, এবং এটা আমার কাছে বেশি ফ্যাসিনেটিং, কারণ হচ্ছে আমি ব্রেন দিয়ে কাজ করতে বেশি পছন্দ করি, ঠিক আছে। আর প্লেন উড়ানোটা বেশিরভাগ ক্ষেত্রে যেটা আমি দেখলাম যে এটা তোমার হচ্ছে গাইডলাইন, মানে তোমার চেকলিস্ট আছে, তুমি চেকলিস্ট ধরে ধরে কাজ করবা। আনলেস তুমি আনইউজুয়াল বা কোনো অ্যাবনর্মাল সিচুয়েশনে না পড়ো, বার্ড স্ট্রাইক করা বা ইঞ্জিন ফেল হওয়া, সেক্ষেত্রে এরকম ক্ষেত্রে যদি তুমি না পড়ো, এরকম ক্ষেত্র দেয়া আছে চেকলিস্টে কি করতে হবে।
মানে এরকম কিছু যদি না হয়, যেমন সুলেনবার যিনি যিনি তোমার হারসন নদীতে যিনি ল্যান্ড করলো, ওইটা হলো তোমার চেক লিস্টে ছিল না, তাকে নিজের মতো করে বুদ্ধি খাটায় কাজটা করতে হয়েছে। তো এরকম সিচুয়েশন যদি না আসে, তোমার ইনোভেটিভ কিছু করার চান্স খুবই কম। ইউ আর রিপিটেটিভলি ডুইং দ্য সেম থিং। হোয়ারেস তোমার হচ্ছে আমার যে কাজ, সেখানে তুমি ইউ আর কনসিস্টেন্টলি পুশিং দ্য বাউন্ডারি অফ দ্য এক্সিস্টিং টেকনোলজি। ঠিক আছে, আমার কাছে এটা অনেক বেশি ফ্যাসিনেটিং মনে হয়। কিন্তু আমি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি যে আমি দুইটা করার পরে সিদ্ধান্ত নিতে পারছি যে কোনটা আমি করব। যে আমি ওইটাও করছি এটাও করছি, দুইটা করার পর মনে হচ্ছে আমার জন্য এটা বেস্ট, আমি এটা ভালো ফিল করি, বেশি রিকগনাইজ ফিল করি, বেশি নিজেকে অ্যাফ্লুয়েন্ট ফিল করতে পারি এখান থেকে। তো দ্যাটস ওয়াই আই চুজ দ্যাট ট্র্যাক। আর বাংলাদেশে যেহেতু আমাদের এই ট্রেনিং গুলো অনেক এক্সপেন্সিভ, সে কারণে অনেকেই তোমার এটা অ্যাফোর্ড করতে পারে না, যে কারণে পাইলট জবটার অনেক স্যালারিও বাংলাদেশে অনেক ভালো, তুলনামূলক দে লিড এ বেটার লাইফ, ডিসেন্ট লাইফ, হুইচ ইজ ওকে। কিন্তু আমেরিকার প্রসপেক্টটা ভিন্ন আর কি। তো আমেরিকায় যে জিনিস সহজে পাওয়া যায় সেটার মূল্যও কিন্তু কম থাকে, অলওয়েজ রিমেম্বার দ্যাট। হ্যাঁ, তো বাংলাদেশে এটা কঠিন দেখে ওইটার এখনো স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে পারছে তারা। আমেরিকাতে এটা অ্যাবান্ডেন্স, অ্যাভেলেবেল। ঠিক আছে, সো দ্যাট ইজ ওয়াই তোমার হচ্ছে এটা ওরকম তোমার হাই স্যালারি প্রফেশন না, আনলেস তুমি মেজর এয়ারলাইন্সে যাও, ডেল্টা, তারপরে তোমার হচ্ছে আমেরিকান এয়ারলাইন্স, সব মেজর এয়ারলাইন্সে যদি তুমি না যাও, রিজিওনাল এয়ারলাইন্সই বেশি, ওগুলোতে কাজ করলে ইটস নট সো মাচ ওয়েল পেড। তাহলে এখানে একটা প্রশ্ন তোমার আসতে পারে যে তোমার হোয়াট এভার, যে তোমার তাহলে এত ছেলে মেয়ে যারা ট্রেনিং নেয়, ইটস জাস্ট এ ফ্যাশন, মানে এটা তোমার হচ্ছে তোমার একটা তাদের একটা প্যাশন। ধরো যে বাংলাদেশে তুমি পাইলট হলো, তুমি যদি এয়ারলাইন্সে কাজ না করো, তোমার কিন্তু এয়ারপ্লেন উড়ানোর আর কোনো সুযোগ নাই। বাট আমেরিকাতে যেমন গাড়ি ভাড়া নেওয়া যায়, আমার পাইলট লাইসেন্স দিয়ে আমি কিন্তু প্লেন রেন্ট নিতে পারি, ভাড়া নিতে পারি। এবং যতদিন আমার লাইসেন্স থাকে না, আমার সাথে আমার ইনস্ট্রাক্টর রাখতে হয়। বাট লাইসেন্স হয়ে গেলে আমি ইনস্ট্রাক্টর ছাড়া আমার ওয়াইফ সহ বা বাচ্চা কাচ্চা নিয়ে ফ্লাই করতে পারি। ইটস আপ টু মি। ঠিক আছে, গাড়ি ভাড়া নেওয়ার মতো। তো তোমার যে পাইলট লাইসেন্স আছে বা তুমি প্লেন এয়ারলাইন্সের জন্য ফ্লাই করো না, তার মানে এই না যে তুমি আর প্লেন উড়াতে পারবা না কোনো সময়। ইটস আপ টু ইউ। তোমার লোকাল এয়ারপোর্টে যাও, টাকা দিয়ে প্লেন ভাড়া করো, উড়াও, হানিমুন করো, ওয়াইফের সাথে হানিমুনে যাও, বা তোমার ম্যারেজ ডে অ্যানিভার্সারি সেলিব্রেট করো, বার্থডে সেলিব্রেট করো। ইটস আপ টু ইউ। সো লটস অফ ফ্রিডম। এই জন্য তোমার অনেকে এখানে তোমার এয়ারপ্লেন লাইসেন্স নেয়, ইটস নট টু বিকাম এন এয়ারলাইন্স পাইলট, তুমি অন্য কিছু করতে পারবে এটা দিয়ে। সো ইটস টোটালি আপ টু ইউ। আর ধরো যে তোমার চাকরি করতে ভালো লাগতেছে না, অফিসের কাজ করতে, তুমি তখন একটা ক্যারিয়ারে পজ নিয়ে এয়ারলাইন্সে যাও, চাকরি করো, আবার এয়ারলাইন্সে কিছুদিন কাজ করে ব্যাক করো। সো ক্যারিয়ারের ব্যাপারে অনেক বেশি ফ্লেক্সিবিলিটি এখানে। এটা আর আমার ক্ষেত্রে এটার কারণটা হলো যে তোমার আই ওয়ান্টেড টু এলিভেট মাইসেলফ। কারণ আমি যখন ক্যারিয়ারের প্ল্যান করি আমার জন্য, আমি তো এখন 10 বছর পরে কি করব, 15 বছর পরে কি করবো, এটা একটা চিন্তা রাখতে হবে আমাকে। তো আমি যখন আমার এই সেম কলিগদের সাথে তোমার কম্পিটিশনে যাব, প্রমোশন নিয়ে, হায়ার এক্সিকিউটিভ পজিশন শুট করা নিয়ে, তখন তারা দেখবে ওকে হি হ্যাজ এ পিএইচডি, ওকে, তাহলে হোয়াট এক্সট্রা থিং হি হ্যাজ। যদি দেখে যে ওর একটা পাইলট লাইসেন্স আছে, আমার নাই, সো আমি অটোমেটিক্যালি ল্যাগিং বিহাইন্ড, তাই না? সো তুমি হচ্ছে যত বেশি ইনভেস্ট করবা নিজের জন্য, যত বেশি প্রোফাইল বিল্ড করবে, এটা তোমার জন্যই কাজে লাগবে। এই জন্য তোমার বয়সে যখন কেউ আমাকে জিজ্ঞেস করে হোয়াট ইজ দ্য বেস্ট অ্যাডভাইস ইউ ক্যান গিভ, আই অলওয়েজ গিভ ইনভেস্ট ফর ইয়োর সেলফ। ভালো ভালো টেক দ্য গুড ফুড। যেটা গুড ফুড মানে হচ্ছে যেটা তোমার হেলদি ফুড, এটা যদি এক্সপেন্সিভ হয়, ট্রাই টু টেক দ্য হেলদি ফুড, ট্রাই টু টেক গুড কোর্স, যেগুলো অনলাইন অনেক ভালো ভালো কোর্স আছে, ওগুলো শিখবে। ইনভেস্ট ফর ইয়োর সেলফ, দিস ইজ দ্য বেস্ট ইনভেস্টমেন্ট ইউ ক্যান ডু। থ্যাংক ইউ ভেরি মাচ। এখন শেষের দিকে এসে পড়েছি। এখন আপনার কাছে একটা জিনিস জানতে চাবো লাস্ট, যে আহ, বাংলাদেশের জন্য অ্যাকচুয়ালি আপনার পার্সোনাল এক্সপিরিয়েন্স, এই যে এত বছরের জার্নি, এটার পরে বাংলাদেশের জন্য ওয়ান সিঙ্গেল অ্যাডভাইস অথবা টু সিঙ্গেল অ্যাডভাইস কি, যে আমরা যদি এই ফিল্ডে আগাতে চাই আমাদের কি করা উচিত? আমাদের কি করা উচিত? ওকে, হোয়াট আমি বলবো, দেখো আমার নিজের বয়স হয়তো বেশি না, আমি জাস্ট 32-33 ইয়ার্স ওল্ড। সো কিন্তু হয়তো আল্লাহর রহমতে কিছু এক্সপিরিয়েন্স অন্যদের তুলনায় একটু বেশি করার সুযোগ হয়েছে আমার, সেজন্যই ওই পয়েন্ট অফ ভিউ থেকে আই উইল ট্রাই টু এক্সপ্লেন হিয়ার অর গিভ মাই 2 সেন্টস। তো বাংলাদেশে এই ফিল্ডে যেটা করতে পারে আমাদের, যে আমরা অলরেডি অনেকটা কাজ করে ফেলছি, যে আমরা 2টা ইউনিভার্সিটি বানিয়ে ফেলছি, ওখানে অলরেডি ভালো ভালো ছেলেমেয়েরা পড়তেছে, তুমি নিজেও কিছুটা অভিজ্ঞতা আছে ওইসব ইউনিভার্সিটি সম্পর্কে। সো দে আর ডুইং গ্রেট, ওরা ভালোভাবে পড়তেছে। আমরা যেটা করতে পারি এখন, আমাদের মধ্যে অনেকেই আছে যারা আমেরিকাতে পড়াশোনা করছে বা ভালো এক্সপিরিয়েন্স আছে, তাদের মধ্যে যাদের ইচ্ছা আছে, সবার তো আর ইচ্ছা নেই বাংলাদেশে গিয়ে থাকার, যাদের ইচ্ছা আছে তাদেরকে আমরা ওইসব ইউনিভার্সিটিতে ফ্যাকাল্টি হিসাবে নিয়ে যেতে পারি, প্রথম কাজ এটা। কারণ গুড মেন্টর ছাড়া গুড টিচিং হয় না। তো এখন বাংলাদেশের যে ইউনিভার্সিটিগুলো আমি দেখলাম যারা এই প্রোগ্রামটা অফার করে, তাদের যে সবচেয়ে বড় শর্ট কামিং যেটা, তাদের বিল্ডিং আছে, ভালো ভালো ছাত্রছাত্রী আছে, ওখানে ভালো ছেলেমেয়েরাই ভর্তি হয়। কিন্তু যেটা প্রবলেম, যে টিচারের প্রবলেম, মেন্টর প্রবলেম, যারা এক্সপিরিয়েন্স এই ফিল্ডে আর কি।
তো প্রথম যে কাজটা আমরা করতে পারি, যারা বিদেশে পড়াশোনা করছে, যে কাজটা ইন্ডিয়াতে কিন্তু করছিলেন প্রফেসর সারাভাই, যিনি ইন্ডিয়ার স্পেস প্রোগ্রামের যে গুরু আর কি, প্রফেসর সারাভাই, তার কথা দেখবা তোমার এপিজে আবুল কালাম আজাদ তার বইতে বলছেন উইংস অফ ফায়ারে। প্রফেসর সারাভাই একজন মানুষ যিনি ইন্ডিয়ার স্পেস সেক্টরটাই চেঞ্জ করে দিয়েছেন। তো ওনারা কি করছিলেন, যারা এইসব ভালো ভালো ছেলে মেয়ে যারা বিদেশে পিএইচডি নিছে, পড়াশোনা করছে, তাদেরকে দেশে ইনভাইট করছে। এখন দেশে ইনভাইট করা মানে কি, শুধুমাত্র নামমাত্র মূল্য না, ইউ হ্যাভ টু রিয়েলি পে দেম ওয়েল, ঠিক আছে? যারা সরকারি সমসাময়িক অন্য প্রফেশনে কাজ করে, বিসিএস কারা, তাদের চাইতে ভালো বেতন দিতে হবে, কারণ তারা তো তাদের চেয়ে কোয়ালিফাইড, বাইরে পড়াশোনা করছে। প্রথম কাজ এই কাজটা করতে হবে। যাদের আগ্রহ আছে, আমি বলতেছি না কাউকে জোর করে নিয়ে যাওয়ার, যাদের আগ্রহ আছে ওইসব মানুষজন গুলাকে নিয়ে যেতে হবে। যেমন তুমি গত একটা এপিসোড করলে আমাদের হাসান সাদিফতি ভাইকে নিয়ে, হি ইজ এ স্টার ইন বাংলাদেশ এরোস্পেস স্কাই, হ্যাঁ, ইজ এ স্টার। সো আমরা যদি, আমি প্রথমে যেটা বললাম, আমি চাইতাম যে এই মানুষটাকে নিয়ে যেতে বাংলাদেশে এনি হাও, কোন একটা ইউনিভার্সিটিতে, তার এজ ডাজন্ট ম্যাটার, আই ওয়ান্ট টু মেক হিম দ্য ডিন, ডিপার্টমেন্ট হেড। তারপর দেখতে যে কি কি স্টেপ নিতে হবে, হি নোজ এভরিথিং, কারণ উনি ওই প্রসেস গুলোর মধ্যে দিয়ে গেছে, বিদেশে পড়াশোনা করছে, উনি জানবে। বাকি যে তুমি মূল মানুষটাকে চেঞ্জ করে দাও, যেমন আমাদের প্রফেসর ইউনুস চেঞ্জ হওয়ার কারণে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। সবার উপরে যে মানুষটা, উনি যদি ডিফারেন্ট হয়, উনি যদি রিয়েলি জিনিয়াস হয়, তিনি তার নিচে কি করতে হবে হি অলরেডি নোস। সো এটা আর কি, আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম, আমি কারোর জন্য অ্যাডভোকেট করতেছি না, জাস্ট একটা এক্সাম্পল। হ্যাঁ, তো আমাদের প্রথম কাজ থাকবে এই টিচার গুলা, কারণ বলে না শিক্ষাটা, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। তো তুমি যদি অ্যারোস্পেস এডুকেশনের কথা বলো, এখানে তোমার মেন, আমি যত বড় ডিজাইনার হই এয়ারপ্লেনের, আই ওয়াজ টট বাই সাম মেন্টর ইন বাংলাদেশ, হাম্বল মেন্টর ইন বাংলাদেশ, তাই না? যাদের হাত ধরে আমার কিন্তু পড়াশোনার হাতে করি, আমি তাদের কাছে কৃতজ্ঞ যে অ্যারোস্পেস সায়েন্সের যে নলেজটা। তো প্রথমে টিচারটাকে চেঞ্জ করতে হবে, বাংলাদেশে ভালো ভালো টিচার আমাদেরকে নিতে হবে এই দুইটা ইউনিভার্সিটিতে। টিচার যদি যায় যারা বিশ্ব স্ট্যান্ডার্ড অনুযায়ী শিক্ষায় শিক্ষিত, ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডে, তো তারা যখন তোমার হচ্ছে ওখানে পড়ানো শুরু করবে বাংলাদেশে গিয়ে, দেখবা যে একটা মেশিন যদি ভালো হয়, তার প্রোডাক্টও ডেফিনেটলি ভালো হবে, ওই ছেলে মেয়েগুলো বেরোবে। তারপর এদের জন্য আমরা যেটা করতে পারি, আমরা সীমিত অর্থনীতির দেশ, তো আমাদের মধ্যে যদি কেউ যদি পাশ করে ওখান থেকে, তারা যদি চায় যে দেশের বাইরে আমেরিকাতে ক্যারিয়ার পার্সিউ করবে বা কানাডাতে, হুইচ ইজ ভেরি গুড, কোনো সমস্যা নাই। তারা আমেরিকা আসুক, কানাডায় আসুক, পিএইচডি করুক, মাস্টার্স করুক, ভালো ভালো কোম্পানিতে চাকরি করুক, ইউজুয়ালি তারা ভালো স্যালারিও পায়, তখন তারা দেশের জন্য বেশি রেমিটেন্স পাঠাবে, হুইচ ইজ পারফেক্টলি ফাইন। কিন্তু সবাই তো আর বিদেশে আসতে চায় না, অনেক ছেলে মেয়ে কিন্তু দেশে থাকতে চায়। ওদের জন্য কি করা যেতে পারে, আমরা একটা ছোটখাটো গভর্নমেন্ট উদ্যোগে, কারণ এগুলো গভর্নমেন্ট উদ্যোগ ছাড়া সম্ভব হয় না। তুমি দেখো বোয়িং বলো, এয়ারবাস বলো, সবগুলো গভর্নমেন্ট ফান্ডেড। ইভেন এখন তোমার যে চায়নার যেটা কোম্পানি কোমেক, সেটাও কিন্তু একই রকমের গভর্নমেন্ট ফান্ডেড। তো আমরা এত বড় এয়ারলাইন্স বা লং এয়ারলাইনারের জন্য তো আমরা পারবো না, এত বড় এয়ারলাইনার ম্যানুফ্যাকচারিং কোম্পানি, এগুলো তো আমরা পারবো না। আমরা একটা ইউএভি ইন্ডাস্ট্রির দিকে যেতে পারি, যেগুলা প্রথমে আমরা ফোকাস করতে পারি আমাদের দেশের যে রিকোয়ারমেন্ট, মিশন রিকোয়ারমেন্ট, সেগুলো মিট করা। যেমন হচ্ছে আমাদের যে শিলিগুড়ি করিডোরের ওইদিকে চিকেন নেক বলে, ওইটার উপর সার্ভিলেন্স করার জন্য একটা ড্রোন ডেভেলপ করা, এটা একটা সুন্দর বিজনেস কেস হতে পারে, যে আমরা একটা ড্রোন বানাতে চাচ্ছি দেশীয় পদ্ধতিতে, যেটা আমাদের চিকেন নেকের ওখানে সার্ভিলেন্স করতে পারে। এই কাজটা ওয়াই নট আমাদের ছেলে মেয়েরা করবে। তো আমরা এরকম একটা মিশন রিকোয়ারমেন্ট এয়ারফোর্সের থেকে লিখে আমরা এরকম ইউনিভার্সিটি গুলাকে দিতে পারি। তো ইউনিভার্সিটি গুলা জানে কারা তাদের বেস্ট স্টুডেন্ট, তারা তাদেরকে ওই কাজে ডিপ্লয় করে দিতে পারে, ঠিক আছে? ফান্ডিংটা আসলো গভর্নমেন্ট থেকে। তারপরে ম্যানুফ্যাকচারিং লেভেলে গেলে আমরা যারা হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স আছে, যেমন জুলহাস, এই ধরনের মানুষজনকে ইন্টিগ্রেট করতে পারে, যারা হাতে কাজ করতে পছন্দ করে। তারপর ধরো যে আমরা একটা ছোটখাটো ড্রোন ইন্ডাস্ট্রি শুরু করতে হবে, তারপর আস্তে আস্তে তোমার সময় বলে দিব আমরা কোন দিকে যাব। তো এগুলো একটা, এগুলো হচ্ছে ভেরি ইনিশিয়াল স্টেজ, আমরা নিতে পারি। তবে এখন সবচেয়ে বড় যে সমস্যা, আমার দুইটা ইউনিভার্সিটিতে ভিজিট করার সুযোগ হয়েছিল। এমআইএসটি আমার নিজের ইউনিভার্সিটি, তারপরে বাংলাদেশ এভিয়েশন ইউনিভার্সিটিতে ইনভাইটেড মি when I visited বাংলাদেশ। এবং ওখানে সত্যি কথা বলতে স্টুডেন্টদের যে স্ট্যান্ডার্ড, তারা যে পরিমাণ ম্যারিটোরিয়াস, উইচ ইজ ভেরি গুড, আমার কোনো ডাউট নাই, দে আর রকস্টার। বাট প্রবলেম হচ্ছে আমাদের ওরকম মেন্টর নাই, হয়তো বাংলাদেশে নাই, কিন্তু বিদেশে ঠিকই আছে। এবং যারা আছে তারা কখন যাবে, তাদেরকে যখন উপযুক্ত সম্মানই দেওয়া হবে। তুমি বিশ্বাস করো, অনেকেই দেশে থাকতে পছন্দ করে, আমি হয়তো না, কিন্তু অনেকেই দেশে থাকতে পছন্দ করে, ফ্যামিলির সাথে থাকতে পছন্দ করে। হ্যাঁ, তো আমেরিকায় কোনো একটা ইউনিভার্সিটিতে পড়ানোর চাইতে তাদের কাছে অনেক বেশি মানে অনেক বেশি স্যাটিসফ্যাকশন হবে বাংলাদেশের নিজের দেশের কোনো ইউনিভার্সিটিতে যদি তারা পড়াতে পারে। তো আমার প্রথম রেকমেন্ডেশন থাকবে, যদি আসলেই কিছু করার থাকে, ট্রাই টু ফাইন্ড আউট দোজ ফোকস যারা দেশে যেতে আগ্রহী, ইউনিভার্সিটিতে পড়াতে আগ্রহী, ওই মানুষগুলোকে নিয়ে যান। এবং জাস্ট তাদেরকে লামসাম পে করিয়েন না, গিভ দেম দ্য মানি দ্যাট দে রিয়েলি ডিজার্ভ।
রিয়েলি ডিজার্ভ করে এরকম একটা সম্মানে দিয়ে যদি তাদেরকে নিয়ে যেতে পারে এটা ভালো। যেমন আই পার্সোনালি আমার একাডেমিয়াতে যাওয়ার কোনো ইচ্ছাই নেই, আমি ইন্ডাস্ট্রি লাইফ পছন্দ করি। তুমি যদি আমার ক্যারিয়ার ট্র্যাক দেখো, আমি সবসময় ইন্ডাস্ট্রিতে ছিলাম, আমি কখনো একাডেমিয়াতে যাই নাই। আর একাডেমিয়াতে যাওয়ার জন্য অনেক ভালো ছাত্র হইতে হয়, সেটা আমি না, এত ভালো সিজিপিইউ আমার না। সো এটা আমার জন্য আউট অফ লিস্ট অলওয়েজ, আর এটা আমি স্বাচ্ছন্দ্য বোধও করি না পড়ানোতে, ঠিক আছে? তো কিন্তু যারা যেতে চায়, ওয়াই নট উই ইনভাইট দেম এবং তাদেরকে নিয়ে যাই। এবং এটা একটা প্রসেস, আর সবকিছু একটা সময় লাগে, এটারও একটা সময় লাগবে। প্রথমে তুমি ভালো ভালো মেন্টর গুলোকে নিয়ে গেলা, তারপর 10-15 বছর টাইম দাও, দেখবো অটোমেটিক্যালি টপ নচ ইঞ্জিনিয়ার প্রডিউস হবে, এন্ড দে উইল ডু দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ক উইথ দ্য গভর্নমেন্ট সাপোর্ট। ওকে, সো দিস ইজ মাই প্ল্যান।